Hello students, this is Shahid. Welcome to West Bengal Board Class 11 English Short Story Jimmy Valentine by O. Henry. In this video, we are going to analyze the complete short story line by line. So, without any delay, let's begin with the brief introduction of the writer O. Henry. So, let's begin. William Sidney Porter, 1862 to 1910, popularly known as O. Henry, was a noted short story writer from the United States of America. অর্থাৎ ও হেনরি, যার সম্পূর্ণ নাম উইলিয়াম সিডনি পর্টার, তিনি জন্মগ্রহণ করেন 1862 সালে এবং মৃত্যুবরণ করেন 1910 সালে। পপুলারলি নোন অ্যাজ ও হেনরি, তিনি বেশিরভাগ পরিচিত ও হেনরি নামে। ওয়াজ আ নোটেড শর্ট স্টোরি রাইটার, তো তিনি ছিলেন একজন বিখ্যাত ছোট গল্প লেখক ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। হিজ ফেমাস শর্ট স্টোরি কালেকশনস ইনক্লুড, তো তার যে বিখ্যাত ছোট গল্প গ্রন্থগুলো আছে সেগুলো হলো ক্যাভেস অ্যান্ড কিংস 1904, এটা একটা। দেন দ্য ট্রিমড ল্যাম্প 1910, এটা একটা। অ্যান্ড দ্য জেন্টেল গ্রাফটার। ওকে, তো এসব কিছু হচ্ছে ওনার বিখ্যাত কিছু ছোট গল্প গ্রন্থ। দিস স্টোরি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কালেকশন রুটস অফ ডেস্টিনি। তো এই যে গল্পটা আছে অর্থাৎ জিম্মি ভ্যালেন্টাইন, এটা কিন্তু নেওয়া হয়েছে তার রুটস অফ ডেস্টিনি নামে একটা গল্পগ্রন্থ থেকে। দ্য স্টোরি ইজ মার্কড বাই হিউমার, তো এই গল্পটাতে আছে হিউমার অর্থাৎ হাস্যকৌতুক, অ্যান্ড সেন্টিমেন্টালিটি, এবং সাথে সাথে এখানে আবেগপ্রবণতাও কিন্তু জড়িয়ে আছে এই গল্পটার মধ্যে। দ্য সারপ্রাইজ অ্যাট দ্য এন্ড ইজ এ টিপিফাইং ক্যারেক্টারিস্টিক অফ ও হেনরিস শর্ট স্টোরি। তো এই গল্পের শেষে একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ মানে একটা অবাক করার মতো জিনিস আছে। সেই জিনিসটা কি? এইরকম জিনিস হলো ও হেনরির ছোট গল্পের একটা আদর্শ বৈশিষ্ট্য। ওকে, তো চলো গাইস, এবারে আমরা মূল গল্পটা লাইন বাই লাইন অ্যানালাইজ করব। বলা হয়েছে আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ, ওকে, হোয়ার জিম্মি ভ্যালেন্টাইন was assiduously stitching uppers and escorted him to the front office. অর্থাৎ গাইস, গল্পটা এভাবে শুরু হয়েছে যে একটা প্রিজন শু শপ অর্থাৎ জেলখানার একটা জুতার দোকান, সেখানে জিম্মি ভ্যালেন্টাইন নামে একটা কয়েদি, ও কি করছে? অ্যাসিডাসলি স্টিচিং আপার্স, ও এক মনে জুতার উপরিভাগটা সেলাই করছিল। ঠিক সেই সময় আ গার্ড কেম, তার কাছে একটা গার্ড আসলো, অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং সেই জেলখানার ফ্রন্ট অফিসে, সামনের একটা অফিসে জিম্মি ভ্যালেন্টাইনকে নিয়ে গেল। ওকে, সেখানে কি হলো? দেয়ার দ্য ওয়ার্ডেন, তো সেখানে ছিল একটা ওয়ার্ডেন। ওয়ার্ডেন মানে সেই জেলখানার যিনি প্রধান, ঠিক আছে? তিনি কি করলেন? হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, তিনি জিমির হাতে একটা পার্ডন ধরিয়ে দিলেন। গাইস, পার্ডন মানে কি? যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করার জন্য জেলে যায়, তো তার যে নির্দিষ্ট শাস্তির যে সময়সীমা, সেই শাস্তির সময়সীমার আগেই যদি গভর্নর তাকে মাফ করে দেন, তো তার জন্য যে ক্ষমাপত্রে তিনি সই করেন যে কাগজটাতে, সেটাই হলো পার্ডন। ওকে, তো এরকম একটা ক্ষমাপত্র ওয়ার্ডেন জিমির হাতে তুলে দিলেন, হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর।
যে ক্ষমাপত্রটিতে গভর্নর সেই দিন সকালেই সাইন করেছিল। তো জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। তো ক্ষমাপত্রটা যে জিমি পাইল সেটা তার কাছে ভালো ছিল, তিনি নির্দিষ্ট সময়ের আগেই ছাড়া পেয়ে যাবেন, তাই তো। বাট জিমি কিন্তু সেই কাগজটা ক্লান্তি ভরে নিলেন, মানে ওই ক্ষমাপত্রটা পাওয়ার পরেও জিমির মনে কোনো খুশি ছিল না। কেন? হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 মান্থস। কারণ জিমি প্রায় 10 মাস কিন্তু সাজা ভোগ করেছে অফ এ 4 ইয়ার সেন্টেন্স। সেই 10 মাসটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার 10 মাসের সাজা ছিল না, সেই 10 মাসের সাজাটাও কিন্তু ছিল 4 বছরের জন্য। তো 4 বছরের সাজাটাকে গভর্নর 10 মাসের মধ্যে ক্ষমা করে দিলেন, তারপরেও জিমির মনে কিন্তু আনন্দ ছিল না। কেন ছিল না? যে হি হ্যাড এক্সপেক্টেড, কারণ জিমি আশা করেছিল টু স্টে অনলি অ্যাবাউট 3 মান্থস, যে তাকে হয়তো 3 মাস থাকতে হবে জেলে, 10 মাস না। 10 মাস সে সাজা ভোগ করলো অলরেডি, বাট সে আশা করেছিল তাকে হয়তো 3 মাস থাকতে হতো অ্যাট দ্য লংগেস্ট, খুব বেশি হলে। ঠিক আছে? তো কেন জিমি এরকম একটা চিন্তা ভাবনা করেছিল? কারণ ওয়েন এ ম্যান উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস অন দ্য আউটসাইড অ্যাজ জিমি ভ্যালেন্টাইন হ্যাড, বলছে জিমি ভ্যালেন্টাইনের মতো একটা মানুষ যার বাইরে অনেক প্রভাবশালী বন্ধু আছে, ইজ রিসিভড ইন দ্য স্টার, তাকে এরকম একটা স্টারে, ঠিক আছে, স্টার মানে এখানে জেলখানা, তাকে রিসিভ করা হয়। কতদিনের জন্য? হার্ডলি ওর্থ ওয়াইল টু কাট হিজ হেয়ার, যে এখানে এইরকম জেলখানায় যখন এরকম মানুষেরা যাদের এত প্রভাবশালী বন্ধু বাইরে থাকে, তারা কিন্তু জেলখানায় ঢোকে শুধুমাত্র একটা চুল কাটার যে সময়, সেই সময়টুকুর জন্য, অর্থাৎ 1-1.5 মাসের জন্য, এর বেশি কিন্তু তাদের থাকার কথা না। বাট এবারে কি হয়েছে? জিমি ভ্যালেন্টাইন হ্যাড টু সার্ভ নিয়ারলি 10 মান্থস, জিমি ভ্যালেন্টাইনকে 10 মাসের মতো থাকতে হয়েছে। এজন্য কিন্তু গভর্নরের সেই পার্ডনটা পাওয়া সত্ত্বেও জিমি ভ্যালেন্টাইন ওয়াজ নট হ্যাপি। ওকে, আচ্ছা, তো যাই হোক, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, এবার ওয়ার্ডেন বলল, হ্যাঁ, যে ভ্যালেন্টাইন ই উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি কাল সকালেই কিন্তু বেরিয়ে যাবে জেলখানা থেকে। ওকে, ব্রেস আপ, তুমি নিজেকে একটু শুধরে নাও। অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, এবং তুমি একটা মানুষের মতো মানুষ হও এখন থেকে। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, আসলে তুমি মন থেকে কিন্তু লোকটা অতটা খারাপ নও। স্টপ ক্র্যাকিং, ঠিক আছে, শেফ, যে তুমি এই শেফ, শেফ মানে গাইস লকার, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি জিমি ওয়াজ আ ভেরি পপুলার শেফ ক্র্যাকার, ঠিক আছে, তিনি একজন খুব নাম করা একজন শেফ ক্র্যাকার ছিল, মানে যে খুব লকার ভাঙে। তো এই লকার ভাঙা বাদ দাও, অ্যান্ড লিভ স্ট্রেট, এবং সোজাভাবে জীবনযাপন করো এখন থেকে। এই অ্যাডভাইসটা কিন্তু ওই ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে দিল। তো যখন এরকম বলছিল তখন মি সেট জিমি, তো ইন সারপ্রাইজ, তো জিমি যেন অবাক হয়ে গেল। অবাক হয়ে গেল, কি বলল? যে মি, আমাকে বলছেন? ওয়াই আই নেভার ক্র্যাকড আ শেফ ইন মাই লাইফ, যে কেন না, তো আমি তো আমার জীবনে কোনো দিন কোনো শেফ ভাঙি নাই, কোনো লকার ভাঙি নাই। তো এই কথাটা যখন জিমি ভ্যালেন্টাইন বলল, তখন ওহ নো, লাফড দ্য ওয়ার্ডেন। তো ওয়ার্ডেন কিন্তু এই কথাটা শুনে খুব হাসলো। ও আচ্ছা, তাই নাকি? অফকোর্স নট, হ্যাঁ, তুমি তো ভাঙোই নাই। লেটস সি নাও, আচ্ছা দেখা যাক তাহলে কি হয়। ওয়ার্ডেন এভাবে বলল। কি বলল? হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড টু গেট সেন্ট অফ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? গাইস, স্প্রিংফিল্ড হলো আমেরিকার একটা জায়গা। ওকে, অ্যাকচুয়ালি এই জিমি ভ্যালেন্টাইনকে এবার যে জেলে রাখা হয়েছিল, সেটা এই স্প্রিংফিল্ডে একটা চুরি হয়েছিল, আর ঠিক সেই সময় জিমি ভ্যালেন্টাইন স্প্রিংফিল্ডে উপস্থিত ছিল। তো সেই সন্দেহবশতই কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে জেলে রাখা হয়েছিল, যে এই চুরিটা জিমি ভ্যালেন্টাইনে করেছিল। তো ওয়ার্ডেন বলল যে ঠিক আছে, তুমি চুরি করো নাই, কিন্তু স্প্রিংফিল্ডে যেদিন চুরিটা হয়েছিল তুমি সেখানে কি করছিলে? তোমার তো থাকার কথা না সেখানে। তো ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই, যে এটা কি এজন্য
যে তুমি একটা অ্যালিবাই দিতে পারো নাই। ঠিক আছে গাইস, অ্যালিবাই মানে হলো যে কোনো একটা অপরাধ করার পর হুম অপরাধমূলক ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল না এই মর্মে যদি আবেদন জানায়। ঠিক আছে, অর্থাৎ স্প্রিংফিল্ডে চুরি হয়েছিল, জিমি ভ্যালেন্টাইন ওইখানে উপস্থিত ছিল। এবার জিমি ভ্যালেন্টাইন এটা সঠিক একটা প্রমাণ দিতে পারে নাই যে না, যখন চুরি হয়েছিল তখন আমি অন্য জায়গায় ছিলাম, এই রকম প্রমাণ দিতে পারে নাই, তার জন্য তাকে জেলে রাখা হয়েছিল। তো ওয়ার্ডেনটা বলল যে তুমি এইরকম প্রমাণ দিতে পারো নাই, তার কারণ কি এটা ছিল যে ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাইটন্ড সোসাইটি, যে তোমার যে এই যে উঁচু শ্রেণীর লোকের সাথে ওঠা বসা, তো তুমি অন্য কোথাও ছিলে, অন্য কোথাও যখন বলতে তখন ওই উঁচু শ্রেণীর লোকেরা যাতে বিপদে না পড়ে, তার জন্যই কি তুমি এই প্রমাণটা দিতে পারো নাই? হুম অর ওয়াজ ইট সিম্পলি আ কেস অফ মিন ওল্ড জুরি, অথবা এমনটা কি হতে পারে যে এই যে জুরি যারা আছে, যারা বিচারক, ঠিক আছে, তারা কি তোমার সাথে কোনো শত্রুতা করেছিল তোমাকে জেলে পাঠানোর জন্য? হ্যাড ইট ইন ফর ইউ, আর তাদের জন্য কি তুমি এই জেলে আসছো? তো এই দুইটা কারণ কিন্তু ওয়ার্ডেনটা বলল। হুম যে ইটস অলওয়েজ ওয়ান আর দ্য আদার, ইউ দ্য ইনোসেন্ট ভিকটিমস। তো বলল, আহারে এই তোমাদের মতো অসহায় ভিকটিমগুলো না তোমাদের সাথে এরকমই হয়ে থাকে। মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডেন কিন্তু এই কথাটা জিমিকে একটু ব্যঙ্গ করে বলল যে এই তোমাদের মতোই অসহায় মানুষদের সাথে এরকম হয়ে থাকে, মানে তোমাদের মিথ্যাভাবে ফাঁসানো হয়। ওকে, তো যখন জিমিকে ওয়ার্ডেনটা এইভাবে বলছিল, তখন জিমি আবার কি বলল? মি, সেইড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্সুয়াস। আবার যেন কিছু না বুঝতে পেরে জিমি অবাক হয়ে বলল যে আমাকে বলছেন? ওয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কেন ওয়ার্ডেন, আমি তো আমার জীবনেও কোনো দিন স্প্রিংফিল্ডে যাই নাই। হুম তো ওয়ার্ডেন যখন দেখছে যে জিমি ভ্যালেন্টাইন কিছুতেই দোষটা স্বীকার করছে না, তখন কি বলল? টেক হিম ব্যাক, কর্নিন। তো ওই যে যে গার্ডটা সকালবেলা জিমিকে নিয়ে আসলো ফ্রন্ট অফিসে, ওর নাম ছিল কর্নিন। তো ওয়ার্ডেন বলল, কর্নিন, একে নিয়ে যাও, সেড দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন বলল, অ্যান্ড নিয়ে গিয়ে কী করবা? ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস, একে বাইরে বেরোনোর কাপড় পরিয়ে দাও। ঠিক আছে, মানে জেলখানার ভিতরে এক রকমের কাপড় পরে থাকে, যখন জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয় তখন এক রকমের বিশেষ কাপড় পরিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বললো ওই কাপড়টাকে পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, আর সকাল 7টায় একে ছেড়ে দিবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন, আর ছেড়ে দেওয়ার আগে ওকে একবার আমার এই বুল পেনে আসতে বলবে। ঠিক আছে, বুল পেন মানে তার ওই ওয়ার্ডেনের যে অফিসটা। এভাবে বলে বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। তারপর ভ্যালেন্টাইনকে আবার ওয়ার্ডেনটা বলল যে ভ্যালেন্টাইন দেখো, তুমি এই আমার উপদেশগুলোকে একটু মনে রেখো, ভালো হবে। আচ্ছা, তো অ্যাট এ 7:15 অন দ্য নেক্সট মর্নিং, তো পরের দিন সকালে এই কথাগুলো আগের দিন বলল ওয়ার্ডেন ভ্যালেন্টাইনকে। এবার পরের দিন সকালে 6:45, 7:15, ঠিক আছে, 6:15টার সময় কি হলো? জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি এসে সেই ওয়ার্ডেনের যে অফিসটা আছে, বাইরের অফিসটা, সেই অফিসে দাঁড়ালো। হি হার্ড অন এ সুইট অফ দ্য ভিলেনাসলি ফিটিং, তো তার পরনে যে সুইটটা ছিল, মানে ড্রেসটা, সেই ড্রেসটা কিন্তু তাকে অতটা ফিট করে নাই। ঠিক আছে, কেন? সেটা তো তার গায়ের মাপের ছিল না, তাই না? তো তাকে ভিলেনের মতো লাগছিল সেই ড্রেসটা পরে। কী ছিল সেটা? রেডিমেড ছিল, রেডিমেড ক্লোথস অ্যান্ড আ পেয়ার অফ স্টিফ স্কুইকি শুজ। আর তার পায়ে কী ছিল? একজোড়া স্টিফ, স্টিফ মানে শক্ত, স্কুইকি মানে যে শুটা পরলে একটা ক্যাস ক্যাস শব্দ হয়, এরকম একজোড়া শু পরে ছিল। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসার্টস কম্পালসারি গেস্টস, যে পোশাকটা সেই স্টেট মানে জেলখানা বানিয়ে রাখে কাদের জন্য? টু ইটস কম্পালসারি গেস্ট। কম্পালসারি কেন বলছে গাইস? কম্পালসারি মানে বাধ্যতামূলক। গেস্ট বলছে ওদেরকে ব্যঙ্গ করে, যে এই ক্রিমিনালগুলো কি মাঝে মাঝে জেলখানায় এদের আসতে হয়, তো ওদের জন্য কিন্তু সেই
জেল কর্তৃপক্ষ এরকম একটা করে ড্রেস বানিয়ে রাখে, যখন ছাড়া পায় ওরা তখন এই ড্রেসগুলো তাদের দেওয়া হয়। ওকে, তো এরকম একটা ড্রেস পরে জিম্মি ভ্যালেন্টাইন কিন্তু এবার ওই অফিসটাতে এসে দাঁড়ালো। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেল রোড টিকিট। তো যে ক্লার্কটা ছিল সেখানে, হ্যাঁ, কর্মচারী, তাকে মানে জিমির হাতে একটা রেল রোড টিকিট ধরিয়ে দিল। অ্যান্ড দ্য $5 এবং $5 দিল। ওকে, $5 উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম, যেটা দিয়ে আইন কি চায়, যে টু রিহ্যাবিলিটেট হিমসেলফ, যে সে যাতে আরও নতুন করে একটা জীবন শুরু করতে পারে, ইনটু এ গুড সিটিজেনশিপ, একজন ভালো নাগরিক হিসেবে, অ্যান্ড প্রসপারিটি, এবং লাইফে যাতে সে প্রসপারিটি করতে পারে, উন্নতি করতে পারে। ওকে, দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার। এবার এই যে ওয়ার্ডেনটা ছিল, জেল কর্তৃপক্ষ যিনি প্রধান, ওকে একটা কী দিল, সিগার দিল, মানে চুরুট দিল, ঠিক আছে। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সাথে হ্যান্ডশেক করলো। ভ্যালেন্টাইন 9762। ওকে গাইস, এই 9762 এটা কিন্তু ওই জিমি ভ্যালেন্টাইনের একটা কোড নাম্বার ছিল। মানে জেলখানায় ওদের নাম ধরে ডাকা হয় না, জেলখানায় ওদেরকে একটা ব্যাস লাগানো হয়, সেই ব্যাসে কিন্তু এটা হলো সিরিয়াল নাম্বার। তো সেই সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার জিমি ভ্যালেন্টাইনের কিন্তু ছিল 9762। এই বলে ডাকলো। ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস, এই নাম্বারটা বুকস মানে রেজিস্টার করা ছিল। কারণটা কি লিখলো, পার্ডনড বাই গভর্নর। এই যে জিমি ভ্যালেন্টাইনের যে একটা 10 বছরের জেল ছিল, ঠিক আছে, সে সারা পাইল, 4 বছরের জেল ছিল, সে সারা পাইল কবে, 10 মাসে। তো এর কারণটা কি লিখলো, পার্ডনড বাই গভর্নর, যে গভর্নরের দ্বারা ক্ষমা প্রার্থী। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। এবার মিস্টার জেমস ভ্যালেন্টাইন, মানে ওর সম্পূর্ণ নামটা হলো মিস্টার জেমস ভ্যালেন্টাইন, ও কিন্তু সারাটা পেয়ে এবার ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, এবার সূর্যের আলোয় বাইরে বেরিয়ে আসলো জেলখানা থেকে। ওকে, আচ্ছা, বেরিয়ে এসে কী করলো, ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস। তো বাইরে, এখন কিন্তু সে জেলখানার ভিতরে নাই, বাইরে আসলো ছাড়া পেয়ে। তো বাইরে কি পাখি ডাক ছিল, তো সেই পাখির ডাককে ডিসরিগার্ড করে, মানে গুরুত্ব না দিয়ে, দ্য ওয়েভিং ট্রিস, গাছগুলো যে দুলছিল হাওয়ায় সেগুলোকে গুরুত্ব না দিয়ে, দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের একটা গন্ধ, এগুলোকেও গুরুত্ব না দিয়ে, অর্থাৎ বাইরে যা কিছু হচ্ছিল, পাখির ডাক, গাছ, হ্যাঁ, ফুল, আরও সুন্দর সুন্দর বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, এগুলোকে না দেখে জিমি কী করলো, জিমি হিডেড স্ট্রেট, জিমি সোজা চলে গেল ফর এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টের দিকে, ঠিক আছে। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, সেখানে তিনি লিবার্টি, স্বাধীনতার প্রথম স্বাদটা কিন্তু সে, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন, ওই রেস্টুরেন্টের মধ্যেই গিয়ে পাইলেন। কিসের মাধ্যমে, ইন দ্য শেপ অফ ব্রয়েলড চিকেন খেলেন সেখানে গিয়ে। অ্যান্ড আ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল মদ, ওকে, তার মাধ্যমে। ফলোড বাই আ সিগার, এবং তারপরে একটা সিগারেট খেলেন। আ গ্রেট বেটার দ্যান দ্য ওয়ান দ্যাট দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, যে সিগারেটটা ওই যে ওয়ার্ডেন তাকে জেল থেকে ছাড়ার সময় একটা সিগারেট দিয়েছিল, সেই সিগারেটটার থেকেও কিন্তু অনেক বেটার ছিল, অনেক ভালো ছিল। তো জিমি ভ্যালেন্টাইন প্রকৃতির এইসব ভালো দৃশ্য, মানে পাখির ডাক, গাছের একটা যে দোলনা সেটা, তারপরে ফুলের গন্ধ, এসব না দেখে কিন্তু সে প্রথমে এসে কি রেস্টুরেন্টেই কিন্তু তার স্বাধীনতার স্বাদটা এভাবে উপভোগ করলো। ওকে, ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপট। তো সেই রেস্টুরেন্টে এইসব কিছু খেয়ে সে কিন্তু এবার কোথায় চলে গেল, ডিপটের দিকে চলে গেল। ডিপট মানে যেখান থেকে সে গাড়িতে উঠবে, ঠিক আছে, বা ট্রেনে উঠবে, সেখানে চলে গেল। তো হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর।
ওকে, অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। তো যখন সে ডিপোটে গেল, অর্থাৎ রেলওয়ে স্টেশনে গেল, তো সেখানে গিয়ে কি দেখতে পারলো যে রেলওয়ে স্টেশনে একটা ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ মানুষ বসেছিল। তো সেই অন্ধ মানুষটাকে তার টুপিতে একটা কোয়ার্টার সে ছুঁড়ে দিল। ঠিক আছে, কোয়ার্টার মানে একটা মুদ্রা, অর্থাৎ ভিক্ষা দিল। হুম, ভিক্ষা দিয়ে কি করলো, সে বোর্ডেড হিজ ট্রেন। জিমি ভ্যালেন্টাইন কিন্তু এবার ট্রেনে উঠলো। ওকে, আচ্ছা। 3 hours সেট হিম ডাউন ইন এ লিটল টাউন নিয়ার দ্য স্টেট লাইন। এবার ট্রেনে উঠে তাকে 3 ঘন্টা লাগলো একটা শহর পৌঁছাতে। যে শহরটা কোথায় ছিল? নিয়ার দ্য স্টেট লাইন। স্টেট লাইন গাইস, ইউএসের যে স্টেটগুলো হয়, হ্যাঁ, অর্থাৎ ইউএসএ কয়টা? আমরা জানি 50টা স্টেট মিলে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো সেখানে যেখানে 2টা স্টেট মিলে একটা বাউন্ডারি হয়েছে, সেই স্টেট লাইনের পাশে একটা ছোট টাউন ছিল। সেই টাউনে কিন্তু জিমি ভ্যালেন্টাইন 3 ঘন্টা ওই ট্রেনে যাত্রা করে পৌঁছালেন। ওকে, সেই রেস্টুরেন্টটা থেকে। এবার সেখানে নেমে তিনি কি করলেন? হি ওয়েন্ট টু দ্য ক্যাফ অফ ওয়ান মাইক ডলান। তো সেখানে সেই টাউনটাতে নেমে তিনি মাইক ডলার নামে একটা লোক, তার একটা ক্যাফ ছিল, সেই ক্যাফে গেলেন, অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সাথে মানে ওই লোকটার সাথে হ্যান্ডশেক করলেন। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। যে মাইক ছিল ওই বারটাতে একাই তখন, মানে শুধু মাইক আর জিমি ভ্যালেন্টাইন কিন্তু অ্যাট দ্য মোমেন্ট ওই বারটাতে ছিল। ওকে, তো গিয়ে কি বলল? সরি, উই কুড নট মেক ইট সুনার জিমি, মি বয় সাইড মাইক। তো মাইক বলল যে জিমি, আমি অত্যন্ত দুঃখিত যে আমরা এটা আগেই করতে পারি নাই। মেক ইট সুনার, এটা আগে করতে পারি নাই মানে মানে এই যে তুমি যে 10 মাস জেলে ছিলে, তোমাকে এই 10 মাসের আগেই আমরা বের করতে পারি নাই, এজন্য আমি দুঃখিত। হুম, বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু ব্যাক অ্যাগেনস্ট। তো কারণটাও বলল যে কেন তোমাকে আগে বের করতে পারি নাই, কারণ উই হ্যাড দ্য প্রোটেস্ট, আমরা প্রোটেস্টের সম্মুখীন হয়েছিলাম, মানে প্রতিবাদ করেছিল। কে? ফ্রম স্প্রিংফিল্ড টু ব্যাক অ্যাগেনস্ট। ওই স্প্রিংফিল্ডের যে লোকেরা আছে, ওরা কি অনেক প্রতিবাদ করেছিল যে না, জিমি ভ্যালেন্টাইনকে জেলে রাখা হলে যাতে তিনি কোনোভাবেই আগে ছাড়া না পান। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি যে জিমি ভ্যালেন্টাইন এর আগেও জেলে গিয়েছিল, নির্দিষ্ট সময়সীমার আগেই সে ছাড়া পায়। তো এবার কিন্তু সেই প্রোটেস্টটা তীব্র হয়েছিল, তো এজন্য এবার একটু কড়া হয়েছিল, আমরা তোমাকে এর আগেই ছাড়িয়ে নিতে পারি নাই। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড। আর যে গভর্নর আছে, যে গভর্নর তোমাকে ছেড়ে দিল এই 10 মাস পরে, সেও কিন্তু কি করেছিল? বাকড মানে বেঁকে বসেছিল। গাইস, বেঁকে বসেছিল মানে কি? যে ওই যে জিমি ভ্যালেন্টাইনের অনেক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের সাথে ওঠা বসা, তো হয়তো গভর্নরের সঙ্গে এরকম কিছু ডিল ছিল আগে থেকে যে আমি স্প্রিংফিল্ডে একটা চুরি করব, আমাকে হয়তো জেলে রাখা হতে পারে, আপনি আমাকে ছেড়ে দিবেন, আর তার অ্যাগেনস্টে আপনি কি একটু ডিসকাউন্ট পাবেন। তো এবার কিন্তু চাপ এতটাই ছিল যে গভর্নরও কিন্তু বেঁকে বসে গিয়েছিল যে না, ছাড়া যাবে না, পরিস্থিতি গরম। ওকে, তো এটা বললো, বলার পরে কি বললো? ফিলিং অলরাইট, আচ্ছা যাই হোক, তুমি এখন ঠিক আছো তো? ফাইন সেট জিমি। জিমি বলল হ্যাঁ ঠিক আছি আমি, কোনো সমস্যা নেই। গট মাই কি, যে আমার চাবি কোথায়? চাবি চাইলো এবার কোনো একটা, ঠিক আছে, মাইক ডলানের কাছে। হি গট হিজ কি, তারপর মাইক ডলান তাকে চাবি দিল, এবং সে চাবিটা নিয়ে কি করলো? ওয়েন্ট আপস্টেয়ার, উপরে উঠলো, মানে নিচের তলা থেকে উপরের তলায় উঠলো। উঠে কি করলো? আনলকিং দ্য ডোর অফ আ রুম অ্যাট দ্য রিয়ার। তো সে কিন্তু সামনে থেকে একটা রুম খুললো, ঠিক আছে, ওই উপরে উঠে একটা রুমের দরজা খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট। তো দরজাটা খুলে কি দেখতে পেলো? যে সে যখন জেলে গিয়েছিল, হুম আহ, তখন রুমটাতে যেভাবে যেভাবে যে জিনিসগুলো ছিল এখনও কিন্তু সেভাবেই পড়ে আছে। সেই রুমটাতে এখন কেউ ঢুকে নাই আর কি, উনি জেলে যাওয়ার পরে। তো দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন, ঠিক আছে। তো এই যে বললো না যে রুমটাতে যেমন ছিল তেমনই আছে, তো এমনকি বেন প্রাইস, বেন প্রাইস আর একটা লোক গাইস, আমরা দেখব উনি কে। তো ওনার যে কালারের বাটনটা সেটাও এখনও পড়ে আছে। কেন সেটা পড়ে আছে? দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট
কারণ সেই বাটনটা কিন্তু ছিঁড়ে গিয়েছিল। হুম কার কাছ থেকে? এমিনেন্ট ডিটেকটিভস শার্ট ব্যান্ড। তার মানে বেন প্রাইস ছিল একজন ডিটেকটিভ, একজন গোয়েন্দা, ঠিক আছে। তো তার কলার থেকে পড়ে গিয়েছিল ওয়েন দে হ্যাড ওভার পাওয়ার্ড জিমি টু অ্যারেস্ট হিম, যখন তারা জিমিকে ওই ঘর থেকে অ্যারেস্ট করছিল। তো অ্যারেস্ট করার সময় হয়তো জিমি একটু কী করেছিল, তাড়াহুড়ো করেছিল ওদের সাথে, ঠিক আছে, পালিয়ে যাওয়ার জন্য। তো তখনই কিন্তু সেই বেন প্রাইসের কলার থেকে সেই বোতামটা পড়ে গিয়েছিল। আর বেন প্রাইস কী ছিল? একজন এমিনেন্ট ডিটেকটিভ, একজন নামকরা গোয়েন্দা। ওকে, আচ্ছা। তো যাই হোক, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড। এবার সেই রুমে তো তিনি গেলেন, বা রুম থেকে, ওই রুমের একটা ওয়াল থেকে, যে দেওয়ালটা আছে সেখানে একটা ফোল্ডিং বেড। ফোল্ডিং বেড মানে গাইস যে কতগুলো বিছানা দেখবো আমরা দেওয়ালে ভাঁজ করে রাখা যায়, তাই না? তো সেই বেডটাকে প্রথমে সরালো। জিমি স্লাইড ব্যাক এ প্যানেল। তারপর বেডটাকে সরিয়ে সেখানে একটা প্যানেল ছিল, মানে আরও একটা সেখানে পর্দা জাতীয় ছিল, সেটাকেও স্লাইড ব্যাক করলো, মানে একটু সরিয়ে নিল ওয়াল থেকে। অ্যান্ড ড্রাগড আউট আর ডাস্ট কভার্ড সুইটকেস। এবং তারপরে এগুলোকে সরিয়ে কি করলো, সেই ওয়াল থেকেই একটা ডাস্ট কভার সুইটকেস, একটা ধুলো মাখা সুইটকেস বের করলো। ওকে, মানে সেখানে সেই সুইটকেসটা লুকানো ছিল, তার উপর একটা পর্দা লাগানো ছিল, তার উপর আবার একটা কী ছিল, একটা বেড ছিল, ফোল্ডিং বেড। তো এগুলোকে সরিয়ে সেই ধুলো মাখা সুইটকেসটা বের করলো। হি ওপেন্ড দিস। এবার সুইটকেসটা বের করে সে এটা খুললো। অ্যান্ড গেস্ট ফন্ডলি অ্যাট। এবং সেই সুইটকেসটার দিকে খুব আগ্রহ সহকারে দেখতে লাগলো। তো কী দেখছিল? দ্য ফাইনেস্ট সেট অফ বালগার্স টুলস ইন দ্য ইস্ট। যে ইস্ট থেকে, অর্থাৎ প্রাচ্যের দেশ থেকে তৈরি করা বা নিয়ে আসা সেই বার্গলার্স টুলসগুলো, ঠিক আছে। মানে বার্গলার্স টুলস মানে গাইস যে যন্ত্রগুলো দিয়ে বার্গলারি করা হয়, মানে সিঁধেল চোর করা হয়, কাটা হয়, লকারগুলো কাটা হয়, সেই রকম টুলসগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর সেই টুলসগুলো তৈরি কিন্তু ইস্ট যে কান্ট্রিগুলো আছে, প্রাচ্যের দেশগুলো, সেখান থেকে, মানে সব ইম্পোর্টেড, আমদানি করা নামি দামি সব যন্ত্র। তো এগুলোর দিকে কিন্তু তাকাচ্ছিল খুব ফন্ডলি, আগ্রহের সাথে। তো ইট ওয়াজ এ কমপ্লিট সেট। তো ওটার মধ্যে একটা কমপ্লিট সেট ছিল, মানে চোর করতে যা যা লাগে সেই সুইটকেসটার মধ্যে টোটাল যন্ত্রগুলো ছিল। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। তো সেগুলো কিন্তু যেমন তেমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না, সেগুলো হলো সব টেম্পার্ড স্টিল, মানে যে স্টিলটা খুব হার্ড, যেটাতে মরচে ধরে না, ভাঙে না, হ্যাঁ, সেই রকম স্টিল দিয়ে তৈরি। দ্য লেটেস্ট ডিজাইন। সে যে যন্ত্রগুলোর যে ডিজাইনটা, সেগুলো সবগুলোই কি লেটেস্ট, একবারে আধুনিক। কি কি ছিল সেখানে? ড্রিল ছিল, মানে ড্রিল করার যন্ত্র ছিল। পাঞ্চেস, পাঞ্চেস মানে যেটা দিয়ে গুঁতো করা, মারা হয় কোথাও, ঠিক আছে, এরকম যন্ত্র ছিল। ব্রেসেস, ব্রেসেস মানে যে আংটা জাতীয় কিছু ছিল। জিমিস, জিমিস মানে যেটা দিয়ে খাল করা হয়, সেটা এরকম একটা যন্ত্র ছিল। ক্ল্যাম্পস মানে চিমটি। অ্যান্ড অগার্স, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু জিনিস সেই সুইটকেসটাতে ছিল, মানে এক কথায় চোর করতে বা লকার ভাঙতে যা যা লাগে। আর গেছিল উইথ 2 or 3 নভেলটিস। 2-3টা নতুন নতুন জিনিসও ছিল, মানে যে জিনিসগুলো এখনও অন্য কোনো চোর পায় নাই। এরকম 2-3টা নভেলটিস ছিল, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ। যে নতুন জিনিসগুলো জিমি নিজেই আবিষ্কার করেছিল, মানে কাজের সুবিধার্থে, ঠিক আছে। ইন হুইচ হি টুক প্রাইড। যে জিনিসগুলো আবিষ্কার করতে কিন্তু করেছিল বলে তিনি এখন অনেকটা গর্বও বোধ করেন, যে এরকম জিনিস শুধু আমি আবিষ্কার করেছি, এখনও কেউ আবিষ্কার করে নাই। সুতরাং সেই টেকনিকটা অন্যরা জানে না, এজন্য কিন্তু সে নিজে গর্বও বোধ করে। যাই হোক, ওভার $900। তো কত টাকা লেগেছিল? $900 দে হ্যাড কস্ট হিম। এই জিনিসগুলো কিনতে তার লেগেছিল, টু হ্যাভ মেড অ্যাট, এই জিনিসগুলো তৈরি করতে। কোথায়? আ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন। যেমন তেমন দোকান থেকে না, প্রফেশনাল যে টুলসগুলো তৈরি করে, পেশাগত যারা এইরকম যারা তৈরি করে জিনিসগুলো, সেই সব দোকান থেকে কিন্তু কিনেছিল। আর তার জন্য টাকা লেগেছিল $900। আচ্ছা, তো যাই হোক, এই জিনিসগুলো সে রুমের ভিতর গিয়ে দেখলো সেই সুইটকেসটাতে।
এবার ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার। এবার আধা ঘন্টা পরে সেই উপর থেকে জিমি কিন্তু এবার নিচে নামলো, ওই রেস্টুরেন্টে নামলো মাইক ডলানের। অ্যান্ড থ্রু দ্য কেভ, ওই কেপের ভিতর আসলো, কেভটার ভিতর। হি ওয়াজ নাও ড্রেসড ইন দ্য টেস্টফুল। ঠিক আছে, তো এই যে উপর থেকে যখন আধা ঘন্টা পরে সে নামলো তখন কিন্তু সে ড্রেসটা চেঞ্জ করেছিল। এখন তার ড্রেসটা কেমন? টেস্টফুল, মানে রুচিসম্মত। মানে আগে যখন জেলখানা থেকে আসলো তখন তার ড্রেসটা কেমন ছিল? ভিলেনের মতো লাগছিল। তো এবার তার ড্রেসটা একটু টেস্টফুল হইলো, মানে রুচিসম্মত ছিল। অ্যান্ড কী ছিল? ড্রেসটা এবার ওয়েল ফিটিং, মানে তাকে ফিট করেছিল ভালো। এবার কিন্তু আর তাকে মানে লুজ হয়ে গেছে বা শুগুলো ক্যাশ ক্যাশ করতেছে এরকম না। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুইটকেস ইন হিজ হ্যান্ড। এবং ওইভাবে পোশাক পরে সে ওই যে ডাস্টেড মানে ধুলোযুক্ত যে সুইটকেসটা সেটাকে ক্লিন করেছিল। ক্লিন, এবার পরিষ্কার হয়ে গেল ওই সুইটকেসটা, সেটা হাতে নিয়ে কিন্তু নামলো। তো যখন এইভাবে নতুন একটা রূপ ধারণ করে জিমি উপর থেকে নামলো তখন মাইক কি বলল? মাইক ডলান যে গট এনিথিং অন আক্সড মাইক ডলান জিনিয়ালি। খুব ভদ্রভাবে বলল, আচ্ছা যে আবার কোনো নতুন কাজ পেলে নাকি? নতুন কাজ মানে মাইক ডলান তো জানে যে জিমি ভ্যালেন্টাইন হ্যাজ দ্য হ্যাবিট অফ বার্গলারি। জিমি ভ্যালেন্টাইন এরকম অভ্যাস আছে, ঠিক আছে? এরকমই যখনই কোথাও সেজে গুজে যায় তখনই তার মানে জিমি ভ্যালেন্টাইন কোথাও চোর করতে যাচ্ছে। মানে ওটা একটা জিমি ভ্যালেন্টাইনের স্টাইল ছিল, যাতে পাবলিক তাকে ডাউট করতে না পারে, এক ধরনের স্টাইল, ঠিক আছে? তো মাইক ডলান কি বললো, আচ্ছা আবার নতুন কোনো ইনফরমেশান আছে নাকি? নতুন কোনো কাজ পাইলে নাকি? মানে কাজ মানে চুরি করার জায়গা। আচ্ছা, মি সেড জিমি। এবার জিমি কি বলল? আমি? ওই আবার নাটক করছে। ইন এ পাজলড টোন, মানে অবাক হয়ে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে কী বলছো বন্ধু, আমি তো বুঝতে পারছি না। আই অ্যাম রিপ্রেজেন্টেটিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানি। যে না না, তুমি যেটা বলছো সেরকম কিছু না। আমি তো এখন একজন রিপ্রেজেন্টেটিভ, একজন প্রতিনিধি। কার? নিউ ইয়র্ক অফ অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট, ঠিক আছে? এরকম একটা বিস্কিট কোম্পানি, এই বিস্কিট কোম্পানির আমি একজন প্রতিনিধি। আমি অ্যাডভার্টাইজ করতে যাচ্ছি, মানুষকে এই কোম্পানিটার প্রোমো করতে যাচ্ছি। এটা কিন্তু কোম্পানিটার নাম। তো আমি এরকম কোনো সিধেল চোর করতে আর যাচ্ছি না, আমি একটা বিস্কিট কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছি। ওকে, আচ্ছা। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট। তো এই যে জিমি যখন এইভাবে বলল যে আমি একজন প্রতিনিধি হয়ে যাচ্ছি, তো এটা শুনে এই মাইক ডলান এতটাই আনন্দিত হয়েছিল দ্যাট জিমি হ্যাড টু টেক আ শেল্টজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। যে জিমি বলেছিল যে ভাই দাঁড়া, একটু মিল্ক পান করে যা, একটু দুধ পান করে যা, ঠিক আছে? যে তোর কথা আমার খুব পছন্দ হইলো। তো একটু এই যে সেলজার অ্যান্ড মিল্ক গাইস, এটা এক ধরনের ড্রিঙ্ক যেখানে একটু ওই কার্বোহাইড্রেট থাকে অ্যান্ড মিল্ক থাকে। এটা অরিজিনালি ওয়াইন না, এরকম যে যাই হোক, এটা তুই একটু ড্রিঙ্ক করে নে, আমি খুশি হয়ে তোকে দিলাম। কেন? হি নেভার টাস্ট হার্ড ড্রিঙ্কস। যে এই জন্যে মিল্ক দিল তাকে, কারণ জিমি ভ্যালেন্টাইন এখন হার্ড ড্রিঙ্কস গ্রহণ করে না। হ্যাঁ, মানে এখন মদ পান করে না, এটাই মাইক ডলান কিন্তু ভাবছিল। তো যাই হোক, জিমি ভ্যালেন্টাইন এবার সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। এবার এই যে বেরিয়ে গেল, তো তারপরে আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, ঠিক আছে? এই ভ্যালেন্টাইন 9762 যখন ছাড়া পেল জেলখানা থেকে, হ্যাঁ, ছাড়া পাওয়ার আ উইক আফটার, এক সপ্তাহ পরে কি হইল? দেয়ার ওয়াজ আ নিট জব অফ সেফ বার্গলারি। একটা বার্গলারি ঘটে গেল। সেফ বার্গলারি মানে একটা চুরি হলো। কোথায়? ইন রিচমন্ড ইন্ডিয়ানা। রিচমন্ড ইন্ডিয়ানা নামে একটা জায়গা, সেখানে কিন্তু একটা এরকম আবার একটা সেফ বার্গলারির ঘটনা ঘটে গেল। উইথ নো ক্লু টু দ্য আথার, কিন্তু কে করেছে তার কোনো ক্লু নাই, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ঠিক জিমি ভ্যালেন্টাইন ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরে। তার মানে আমরা বুঝতে কিন্তু পারলাম যে অ্যাকচুয়ালি কে কাজটা করেছে। ওকে, যাই হোক, আ স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড। তো যাই হোক, সেখানে ওই যে চুরিটা যে হইল সেখানে তেমন বেশি কিছু ছিল না, মাত্র কত ছিল?
$800, স্ক্যান্ট $800, মাত্র $800 মতোই কিন্তু ছিল সেই লকারটাতে। 2 উইকস আফটার দ্যাট, তো প্রথমে হইল এই ঘটনাটা রিচমন্ড ইন্ডিয়ানায়। এবার সেই ঘটনাটার 2 সপ্তাহ পরে, ঠিক আছে, প্যাটেন্টেড ইমপ্রুভড বার্গলার প্রুফ শেফ, এবার একটা প্যাটেন্টেড মানে স্পেশাল, যেটা ইম্পোর্টেড, যেটা সিল করার মতো থাকে, এরকম একটা ইমপ্রুভড অনেক উন্নত মানের বার্গলার প্রুফ। বার্গলার প্রুফ মানে যে কোম্পানি বলে দেয় যে কোনো বার্গলার ক্ষমতা নাই এটাকে ভাঙবে, এরকম একটা শেফ কোথায়? ইন লোগান স্পট। এই লোগান স্পটে এরকম একটা কি হইল এরকম একটা শেফ কিন্তু ওয়াজ ওপেন্ড, খোলা হয়েছিল, লাইক আ সিস ইনটু দ্য টিউন অফ $1,500, ঠিক আছে। এবং সেই লকারটা থেকে $1,500 কারেন্সি অ্যান্ড সিকিউরিটিস অ্যান্ড সিলভার আনটাচড। তো ওই লকারটা থেকে $1,500 চুরি করা হয়েছিল, কিছু কারেন্সি ছিল সেটাও চুরি করা হয়েছিল, এবং সিকিউরিটি অ্যান্ড সিলভার, ওই লকারটার মধ্যে আরও সিকিউরিটি ছিল মানে কিছু বন্ড ছিল, আর সিলভার ছিল, সেগুলোকে নেওয়া হয় নাই। যাই হোক, $1,500 এবং কিছু কারেন্সি কিন্তু সেই লোগান স্পটের ওই লকারটা থেকে চুরি হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো জিমি ভ্যালেন্টাইন সারা পাওয়ার পরে 2টা ঘটনা কিন্তু এরকম ঘটে গেল। তো দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স। এবার এই ঘটনাটা কিন্তু কি হইল, রক ক্যাচার্স যারা, রক ক্যাচার্স মানে গাইস, রক মানে হলো দুষ্টু লোক, এদের যারা ধরে, তো এক কথায় গোয়েন্দা, ঠিক আছে, গোয়েন্দাদের দৃষ্টি আকর্ষণ করলো। মানে এবার যখন $1,500 যখন হারিয়ে গেল একটা লকার থেকে। যাই হোক, এবার দেন অ্যান ওল্ড ফ্যাশনড ব্যাংক সেফ ইন জেফারসন সিটি। তো আবার কি হইল, ইতিমধ্যে 2টা ডাকাতি হওয়ার পরেও আবার জেফারসন সিটিতে একটা ব্যাংকে, পুরনো ব্যাংকে বিকাম অ্যাক্টিভ, সেই ঘটনাটাও কিন্তু ছড়িয়ে গেল চারিদিকে। অ্যান্ড থ্রি আউট অফ ইটস কার্টার অ্যান্ড ইরাপশন। কেন? যে এর যে কার্টারটা আছে, কার্টার মানে গাইস এখানে আমরা বলতে পারি যে ওই লকারের যে বোল্টটা যেটা দিয়ে বন্ধ করা হয় দরজাটা, সেটাকে তুলে নেওয়া হয়েছিল অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং $5,000, এবং তার ফলে $5,000, এই $5,000 কিন্তু সেখান থেকে চুরি হয়ে যায় এই জেফারসন সিটিতে। তো গাইস আমরা দেখতে পাচ্ছি যে জিমি ভ্যালেন্টাইন সারা পাওয়ার পরপর 3টা ডাকাতি, একটা হলো রিচমন্ড ইন্ডিয়ানায়, ঠিক আছে, এখানে একটা লোগান স্পটে, অ্যান্ড লাস্টে আর একটা হলো জেফারসন সিটিতে। এইভাবে 3টা কিন্তু ডাকাতি হয়ে যায় বা চুরি হয়ে যায়। এবার কি হলো, দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ। এবার এই যে $5,000 লাস্টে, তাই না, এবার কিন্তু এই লসটা অনেক বেশি হয়ে গেল টু ব্রিং দ্য ম্যাটার আপ টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। এবার এই ঘটনাটা কিন্তু বেন প্রাইসের দৃষ্টি আকর্ষণ করে। কেন? যে বেন প্রাইস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডিটেকটিভ, বেন প্রাইস একজন বড় গোয়েন্দা। তো এবার এই ব্যাপারটা কিন্তু বেন প্রাইসের দৃষ্টি আকর্ষণ করে, মানে ওনার কাজ করতে হবে এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো বাই কম্পেয়ারিং নোটস, এবার যাই হোক এই 3টা ব্যাংকে যে ডাকাতিটা হইল, তো এগুলো কি একটু নোটসগুলো মিলাচ্ছিল, একটু তদন্ত করছিল, কিছু লিখছিল নোটে কীভাবে হইল। তো এই 3টা ক্ষেত্রেই নোটসগুলোকে মেলানোর পরে রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিস ওয়াজ নোটিসড। একটা সিমিলারিটি দেখা গেল, একটা মিল দেখা গেল যে 3টা ব্যাংকে একই ধরনের পদ্ধতি কিন্তু ইউজ করা হয়েছে চুরি করার জন্য। তো এটা দেখার পরে বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সেন্স অফ দ্য রবারিস। তো এই তদন্তটা কে করেছিল? বেন প্রাইস এই তদন্তটা করার পরে অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, বেন প্রাইস একটা রিমার্ক করলো, একটা মন্তব্য করলো। কি মন্তব্য? দ্যাট ইজ ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, যে এটা ওই ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্সের অটোগ্রাফ মানে গাইস আমরা কি বুঝি? কোনো একটা বিখ্যাত লোকের সিগনেচার, তাই না? তো এই জিমি ভ্যালেন্টাইন যেন এই যে 3টা ক্ষেত্রেই যে চুরিটা করেছিল, এটা তো কনফার্ম না, জিমিকে কেউ হাতে নাতে ধরে নাই, বাট ওই নোটসগুলোকে মেলানোর পরে
বেন প্রাইস বলল এটা ওই জিমি ভ্যালেন্টাইনেরই একটা কাজ, যেন এখানে সাইন করে গেছে, মহান কাজ একটা করে গেছে যেন ডাকাতি করে, রাইট। আর ড্যান্ডি মানে গাইস, ড্যান্ডি মানে জিমি ভ্যালেন্টাইন একটু কী ছিল, খুব ফ্যাশনেবল ছিল। তো যারা ফ্যাশনেবল তাদেরকে ড্যান্ডি বলা হয়, ঠিক আছে, যে এটা ওই জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। হি হ্যাজ রেজিউমড হিজ বিজনেস, সে আবার তার এই বিজনেস শুরু করেছে, অর্থাৎ আবার সে তার চুরি শুরু করেছে। লুক at that combination of jacked out as easy as pulling off a radish in wet weather. তো বলছে যে দেখো এই যে কম্বিনেশন যে নফটা আছে, নফ মানে একটা আংটা যেন জোড়া লাগা থাকে দুইটাই একসাথে। তো বেন প্রাইস বলছে দেখো এই জিনিসটাকে এমনভাবে তুলেছে সে সেখান থেকে, মনে হয়েছে কি যে কেউ যেন একটা ভিজা মাটি থেকে একটা র্যাডিশ, একটা মূলো তুলে নিয়েছে, মানে এতটাই তার কাছে এই কাজটা ইজি। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। তো এই এত সহজে কিন্তু এই নবটা কেউ তুলে নিতে পারে না। এটা কে পারে? হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস, শুধুমাত্র তার কাছে এরকম একটা ক্ল্যাম্পস আছে যে ক্ল্যাম্পসের সাহায্যে সে এই আংটাটা কিন্তু অতি সহজেই একটা মূলোর মতো করে ভিজে মাটি থেকে তুলে নিতে পারে। ওকে, অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পানসেস আউট। এবার দেখালো যে দেখো এই টাম্বলারগুলো এক ধরনের আংটা সেই লকারগুলোতে ছিল, তো এগুলোকেও দেখো কত যত্ন সহকারে সে তুলে নিয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। তো বলছে যে জিমি এত বড়ই একজন চোর না যে ওকে ড্রিল করতে হয় না, শুধুমাত্র কি দেখো এখানে একটাই গর্ত দেখা যাচ্ছে, মানে যে গর্তটা অটোমেটিক ছিল। তো সে যদি ড্রিল না করে, অর্থাৎ যদি না কাটে, তাহলে করে নেয় কি, সে ওই যে নবগুলো থাকে তালার যে নবটা, সেটা কিন্তু সে আস্তে করে সেই ক্লাম্পটার সাহায্যে তুলে নেয়। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। তো এবার বেন প্রাইস কি বলল যে না, আমি বুঝতে পারলাম এই মিস্টার ভ্যালেন্টাইনকে আমাকে ধরতেই হবে, আর ছাড়া যাবে না, না হলে কি একটার পর একটা সে চুরি করতেই থাকবে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, না হলে সে কিন্তু খুব উইদাউট এনি শর্ট টাইম, যে খুব তাড়াতাড়ি না হলে আরও একটা চুরি ঘটাবে, ক্লেমেন্সি ফুলিশনেস, সবাইকে বোকা বানিয়ে। তাই কি করতে হবে? আই হ্যাভ টু অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি। তো বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট। তো বেন প্রাইস কিন্তু জিমির সমস্ত অভ্যাসগুলো জানা ছিল। হি হ্যাড লার্নড দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। তো বেন প্রাইস কীভাবে বুঝতে পেরেছিল জিমির হ্যাবিটগুলো? যে সে যখন স্প্রিংফিল্ড কেসে, ওই যে কেসটার জন্য জিমিকে জেলে রাখা হয়েছিল, সেখানে যখন তদন্ত করছিল, তখন জিমির অভ্যাসগুলো কিন্তু বেন প্রাইসের জানা হয়ে গিয়েছিল। কীরকম ছিল জিমির অভ্যাস? লং জাম্পস, সে প্রচুর লং জাম্প করতে পারতো, মানে খুব উঁচু লাফ দিয়ে সে কিন্তু কী করতো? পালিয়ে যেতে পারতো। কুইক গেট অ্যাওয়েস, মানে যে কোনো জায়গা থেকে দ্রুত নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারতো। নো কনফেডারেটস মানে বন্ধু, যে সে এইরকম এই চুরি করার সময় কোনো কনফেডারেটস রাখতো না, কোনো বন্ধু তার থাকে না, ঠিক আছে, বা এমনিও কোনো সেরকম বন্ধুত্ব করে না। অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, এবং তার কিন্তু মানে ভালো একটা সোসাইটি, ঠিক আছে, মানে ভালো একটা পরিবেশে থাকার মতো তার একটা টেস্ট ছিল, মানে রুচি ছিল। দিস ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। তো এই যে তার একটা অভ্যাস, সেটা কি করে তাকে হেল্প করে, জিমি ভ্যালেন্টাইনকে কিসে হেল্প করে? ডজার অফ রেট্রিবিউশন। গাইস, রেট্রিবিউশন মানে শাস্তি, চরম শাস্তি, সেই শাস্তি থেকে পালাতে কিন্তু বা বাঁচতে জিমি ভ্যালেন্টাইনকে সাহায্য করে। কেন? কারণ এই যে অত বড় লং জাম্প দেয়, কুইক জেট, যে কোনো জায়গা থেকে সরিয়ে নিতে পারে, কোনো বন্ধু নাই, ঠিক আছে, প্লাস একটা কি ভীষণ স্টাইল, মানে যে কোনো লোক দেখে বুঝবেই না যিনি চুরি করতে পারেন। এই হ্যাবিটটা কিন্তু তাকে শাস্তি থেকে বাঁচিয়ে তোলে বারবার। তো ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রায়াল অফ দ্য ইলুসিভ ক্র্যাক্সম্যান। তো এই খবরটা ছড়িয়ে পড়ে যে এই যে ইলুসিভ যে ক্র্যাক্সম্যানটা আছে, ইলুসিভ ক্র্যাক্সম্যান মানে
ক্র্যাক্সম্যান মানে যে ওই লকার ভাঙে তাকে ক্র্যাক্সম্যান বলা হয়। ইলুসিভ মানে যে পালিয়ে যায়, মানে জেলখানা থেকে নির্দিষ্ট সময়ের আগে বেরিয়ে আসছিল এবং এই যে 3টা চুরি করার পরে, হ্যাঁ, আবার কেউ ধরতে পারছিল না, তো ওই জন্য ইলুসিভ ক্র্যাক্সম্যান বলছে। তো এই খবরটা চারিদিকে ছড়িয়ে যায় যে এই যে পলাতক যে চোরটা, তার কেসটা এখন কে নিয়েছে? বেন প্রাইস নিজের হাতে নিয়েছে। এটা শোনার পরে কিন্তু আদার পিপল উইথ বার্গলার প্রুফ শেপস, যে সমস্ত মানুষের এরকম বার্গলার প্রুফ শেফ আছে, মানে লকার আছে, তারা কি করলো? ফেল্ট মোর অ্যাট ইস, তারা এবার কিন্তু একটু শান্তি পাইল। যে যাই হোক, এবার হয়তো জিমি ভ্যালেন্টাইনকে ধরতে পারবে, আমাদের আর চিন্তা থাকবে না। মানে এই কয়েকদিন কিন্তু ওরা ভয়ে ভয়ে ছিল যে কখন জিমি ভ্যালেন্টাইন এসে আমাদের লকার ভেঙে জিনিসগুলো চুরি করে নিয়ে যাবে। ওকে, ওয়ান আফটারনুন, এবার একদিন বিকালে কি হয়? জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুইট কেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর। আচ্ছা, তো একদিন বিকেলে কি হয়? জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুইটকেস, তার সুইটকেসটা নিয়ে ক্লাইম্বড আউট, চলে আসে কোথায়? অফ দ্য মেইল হ্যাক ইন এলমোর, এলমোর নামে একটা শহর, সেখানে চলে আসে। আ লিটল টাউন, সেই এলমোরটা কিন্তু ছিল একটা ছোট্ট শহর। 5 মাইলস অফ, কত দূর? 5 মাইল দূরে। অফ দ্য রেল রোড, মানে অর্থাৎ এই যে 3টা যে চুরি হইল পরবর্তী সময়ে, এই 3টা চুরি করার পরে জিমি ভ্যালেন্টাইন হয়তো সেখান থেকে অন্য একটা জায়গায় চলে গেল, সেই জায়গাটার নাম হলো এলমোর। তো যে রেল রোড দিয়ে আসছিল সেখান থেকে সেই এলমোরটা ছিল 5 মাইল দূরে। ইন দ্য ব্ল্যাক জ্যাক, ঠিক আছে, কান্ট্রিজ অফ আরকানসাস। ব্ল্যাক জ্যাক কান্ট্রিজ অফ আরকানসাস মানে গাইস, ব্ল্যাক জ্যাক হইল একটা গাছ। এই গাছগুলো কোথায় ছিল? আরকানসাস নামে একটা জায়গা। তো সেখানকার মাটিগুলো খুব অনুর্বর। তো সেখানে একটা শহর ছিল এলমোর। এই এলমোরে কিন্তু এবার জিমি ভ্যালেন্টাইন নিজেকে লুকানোর জন্য চলে আসলো। ওকে, কেন? ওই যে সেখানে খুব কম মানুষ বসবাস করে, মাটিগুলো অনুর্বর, ঠিক আছে। যাই হোক, এবার জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র। তো জিমি যখন এই যে এলমোরে আসলো, তো তার কি, সে তো খুব ফ্যাশনেবল ছিল, খুব স্টাইলিশ ছিল, তাই না? তো যখন আসলো তখন তাকে একজন কেমন দেখাচ্ছিল? অ্যাথলেটিক ইয়াং সিনিয়র, যেন একজন খেলোয়াড় এরকম। কোথা থেকে আসছে? জাস্ট হোম ফ্রম কলেজ থেকে বাড়ি আসছে। ওয়েন্ট ডাউন দ্য বোট সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল। তো যাই হোক, সে হাতে সুইটকেসটা নিয়ে এভাবে সেই এলমোরে এসে সাইড ওয়াক, মানে রাস্তার পাশ দিয়ে কিন্তু একটা হোটেলের দিকে যাচ্ছিল। ওকে, তো এখন কিন্তু জিমি ভ্যালেন্টাইন আগের জায়গাটা চেঞ্জ করে এখন চলে আসলো এলমোরে, ঠিক আছে। আচ্ছা, তো ইয়াং লেডি বলছে, যখন তিনি এই যে জিমি ভ্যালেন্টাইন এলমোরে আসলেন, ঠিক আছে, তো একটা ইয়াং লেডি, একটা যুবতী, একটা মেয়ে ক্রসড দ্য স্ট্রিট, ওই সময় একটা রাস্তা পার হচ্ছিল। পাস্ট হিম, তো রাস্তা পার হওয়ার সময় জিমি ভ্যালেন্টাইনকে পাস করে চলে গেল। কোথায়? অ্যাট দ্য কর্নার, একটা মোড়ে। অ্যান্ড এন্টার্ড আ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। ওকে, তো জিমি ভ্যালেন্টাইন যখন এই যে এলমোরে আসলো, এসে সাইড ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে একটা হোটেলের দিকে আসছিল। তো আসার সময় একটা মোড়ে একটা মহিলা জিমি ভ্যালেন্টাইনকে পাশ কেটে চলে এসে কোথায় যায়? একটা দরজার কাছে যায়, যে দরজাটার উপরে লেখা ছিল দ্য এলমোর ব্যাংক। ওকে, জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, তো জিমি ভ্যালেন্টাইন সেই মেয়েটার চোখের দিকে তাকালো ওই মোড়টাতে, যখন পাশ কেটে চলে গেল। ফরগট হোয়াট হি ওয়াজ, চোখের দিকে তাকা মাত্রই জিমি ভ্যালেন্টাইন ভুলেই গেল যে সে নিজে কে। নিজে কে মানে যে নিজে একজন অসাধু উপায় তো গ্রহণ করেছিল, চোর, তাই না? সে নিজেকে ভুলে গেল, মানে ইমপ্রেস হয়েছিল। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং একটা অন্য মানুষে পরিণত হয়ে গেল। অন্য মানুষ মানে এখানে একজন জিমি ভ্যালেন্টাইন কিন্তু ভালো মানুষে পরিণত হয়ে গেল। ওকে, শি লোয়ার্ড হার আইস অ্যান্ড কালার্ড স্লাইটলি। যাই হোক, এবার ওই যে মেয়েটা, ও কিন্তু সেই দরজা দিয়ে উপরে উঠেছিল,
উপরে ওঠার পরে সে তার চোখগুলোকে লো করছিল, মানে নিচের দিকে করেছিল। মানে জিমি ভ্যালেন্টাইন নিচে ছিল, রাস্তায় ছিল, আর ওই মেয়েটা উপরে ছিল, দোতলায় ছিল। তো সেখান থেকে তার চোখগুলো নিচে করলো, নিচে করে কি করলো, সে কিন্তু কালার্ড স্লাইটলি মানে তার যে মুখটা আছে, মেয়েটার মুখটা একটু ব্লাশ করেছিল। কেন? ইয়াং ম্যান অফ জিমিস স্টাইল, কারণ জিমির মতো খুব যুবক যে ছেলেগুলো এই এলমোরের, অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোর, অর্থাৎ জিমির মতো স্টাইল এবং জিমির মতো লুকস এই এলমোর শহরে কিন্তু সাধারণত দেখা যায় না। তো এরকম একটা যুবক ছেলেকে দেখে সেই মেয়েটা যে একটু আগে যে উপরে উঠলো, তার মুখটা কিন্তু ব্লাস্ট হয়ে গিয়েছিল, মানে একটু কালারফুল হয়ে গিয়েছিল। মানে কি বুঝলাম আমরা, যে দ্য গার্ল অ্যাকচুয়ালি লাইকড জিমি ভ্যালেন্টাইন, যে মেয়েটা জিমি ভ্যালেন্টাইনকে পছন্দ করলো এক দৃষ্টিতেই। আচ্ছা, তো জিমি কলার্ড আ বয়, তো জিমি ভ্যালেন্টাইনও মেয়েটাকে দেখলো, বাট কথা হলো না। তখন জিমি ভ্যালেন্টাইন কী করলো, একটা ছেলে ছিল ওখানে, সেই ছেলেটাকে কলার করলো। কলার মানে গাইস, মানে ছেলেটাকে কলার ধরা নয়, মানে ছেলেটাকে বশ করলো, নিজের কন্ট্রোলে নিল। কোন ছেলেটাকে? লোফিং অন দ্য স্টেপস, ওই ছেলেটা ওই যে ব্যাংকের যে স্টেপ আছে, সিঁড়িগুলো, সেখানে লোফিং করছিল, মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স। তো জিমি ভ্যালেন্টাইন কীভাবে সেই ছেলেটাকে কলার করলো, মানে কন্ট্রোল করলো, যেন সে একটা স্টক হোল্ডার, এই ব্যাংক থেকে কিছু শেয়ার কিনতে এসছে জিমি ভ্যালেন্টাইন। তো এইভাবে আলাপ করতে লাগলো, অ্যান্ড বিগান টু আস্ক হিম কোশ্চেন, তাকে কোশ্চেন করলো অ্যাবাউট দ্য টাউন, ঠিক আছে, এই শহরটা সম্বন্ধে। অ্যান্ড ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভাল, এবং মাঝে মাঝে এই যে ছেলেটা তাকে ইনফরমেশান দিচ্ছিল, তার জন্য কি তাকে ডাইমস দিচ্ছিল। ডাইমস মানে গাইস মুদ্রা, 10 সেন্টে 1 ডাইমস হয়। তো ছেলেটা যাতে তাকে সঠিক ইনফরমেশান দেয়, অ্যাকচুয়ালি তিনি ইনফরমেশান চেয়েছিলেন ওই মহিলাটার, মানে ওই মেয়েটার, তার জন্যই কিন্তু ছেলেটা যাতে বিরক্ত হয়ে চলে না যায়, মাঝে মাঝে তাকে ডাইমস দিয়েও কিন্তু মানে তাকে কাছে রাখতে চেয়েছিল। ওকে, বাই অ্যান্ড বাই, এবং ধীরে ধীরে দ্য ইয়াং লেডি কেম আউট, এরপর আস্তে আস্তে কিন্তু সেই এদের গল্প করতে করতে সেই মহিলাটা একসময় বেরিয়ে আসলো, মানে ওই মেয়েটা, লুকিং রয়্যালি আনকনশাস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুইটকেস অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে। তো এরকম করে যখন আলাপ করছিল জিমি ভ্যালেন্টাইন ওই ছেলেটার সাথে, ঠিক সেই সময় কিন্তু মেয়েটা উপর থেকে নিচে চলে আসলো আনকনশাসলি, এবং আসার সময় সেই মেয়েটা কিন্তু আনকনশাস ছিল, মানে অচেতন ছিল। কাকে? অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুইটকেস, মানে ওই জিমি ভ্যালেন্টাইন সুইটকেস নিয়ে যে ওখানে বসে আছে সিঁড়িটার ওখানে, জিমি ভ্যালেন্টাইনকে দেখে নাই, না দেখে রয়্যালি মানে রাজকীয়ভাবে, মানে গ্ল্যামারটা একটু অন্যরকম ছিল, অ্যাটিটিউডটা সেরকমভাবেই কিন্তু সেই মেয়েটা চলে গেল। তো যখন মেয়েটা চলে গেল, আবার কথা হলো না, তখন ইজ নট দ্যাট ইয়াং লেডি পলি সিম্পসন। তো জিমি ভ্যালেন্টাইন বলল ওই ছেলেটাকে, আচ্ছা, যে এই যে ভদ্রমহিলা গেলেন, ইনি পলি সিম্পসন না? আক্সড জিমি উইথ আ স্পেশাস গাইল, কেমন করে বললেন এই কথাটা, যেন একটু সন্দেহভাবে বললেন, যে ওনাকে হয়তো আমি দেখেছি কিন্তু চিনতে পারছি না। গ্যাস, এই পলি সিম্পসন যখন বলছিল, তখন এই বলাটার কিন্তু একটা উদ্দেশ্য আছে, কারণ জিমি ভ্যালেন্টাইন ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম ইন এলমোর, তিনি তো প্রথম এই এলমোরে আসছিলেন, তিনি কাউকে চেনেন না, তাই তো। তো ওই যে ছেলেটাকে ওই মহিলাটা সম্বন্ধে বা ওই মেয়েটা সম্বন্ধে হঠাৎ করে বলতেও পারেন না, তো এইভাবেই কিন্তু চালাকি করে বলল, আচ্ছা, ওই ভদ্রমহিলা যে গেলেন, উনি তো পলি সিম্পসন, তাই না? ন সেড দ্য বয়, তো ছেলেটা কি বলল, যে না, সে ইজ অ্যানাবেল, যে উনি পলি সিম্পসন নয়, তিনি কে? তিনি অ্যানাবেল অ্যাডাম, যে ওনার নাম অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, হার পা মানে হার পাপা, ঠিক আছে, মানে তার বাবা এই ব্যাংকের মালিক। ওয়াই উড ইউ কাম টু এলমোর ফর? তো এবার ওই লোকটা বলল, আচ্ছা, আপনি এলমোরে কেন আসলেন? এখানে কেন? ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন? তো এরকম বলতে বলতে ওই জিমি ভ্যালেন্টাইনের হাতে একটা সোনার ঘড়ি ছিল, তো সে বলল যে এটা কি সোনার একটা ঘড়ি আপনি পরে আছেন?
আই অ্যাম গোয়িং টু গেট আ বুলডগ, আমি একটা বুলডগ কিনতে যাচ্ছি, ঠিক আছে, একটা কুকুর আমি একটা কিনবো। গট এনি মোর ডাইমস, যে আপনার কাছে কি আরও ডাইমস আছে, মানে আরও টাকা আছে, টাকা থাকলে দিন, আমি একটা বুলডগ কিনবো। ছেলেটা একটু লোভী ছিল। লোভী আমরা বলতে পারি যে এলমোর ওয়াজ নট ফাইন্যান্সিয়ালি গুড, এলমোর শহরটাও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে ভালো ছিল না, অনুর্বর জায়গা ছিল, তাই না? তো যাই হোক, জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, এবার সেখান থেকে জিমি কিন্তু হোটেলে চলে গেল। সেই হোটেলটার নাম কি? প্ল্যান্টার্স হোটেল। ওই ছেলেটার সাথে পরে আরও আলাপ সালাপ করে প্ল্যান্টার্স হোটেলে চলে গেল অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ র্যাফ ডি স্পেন্সার, এবং সেই হোটেলে গিয়ে তাকে নাম লেখাতে হবে। তো কি নাম লেখালেন? র্যাফ ডি স্পেন্সার। জিমি ভ্যালেন্টাইন কিন্তু লেখালেন না, জিমি ভ্যালেন্টাইন কিন্তু এখান থেকেই শেষ। নতুন করে নাম লেখালেন এলমোর শহরে এসে, কি নাম হইল? র্যাফ ডি স্পেন্সার অ্যান্ড এনগেজড আ রুম, এবং সেই হোটেলে একটা রুম বুক করলেন। হি লিন্ট অন দ্য ডেস্ক, তো যখন সে এই যে রেজিস্টার করাচ্ছিল নাম, সে ডেস্ক যে আছে টেবিল, সেখানে একটু হেললো, অ্যান্ড কী করলো? ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং সে এই এলমোর শহরে কেন আসছে সেই উদ্দেশ্যটা, প্ল্যাটফর্মটা, এটা কিন্তু এই ক্লার্কটাকে বলল। কি বলল? হি সাইড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস, যে তিনি এলমোর শহরে আসছেন একটা জায়গা খুঁজতে, ঠিক আছে, কেন? যে সেখানে তিনি একটা বিজনেস করবেন, সেটা একটা তিনি ওই এলমোর শহরে এসে নতুন করে জীবনযাপন করবেন, তো বসে তো থাকবেন না, তিনি একটা বিজনেস করবেন। হাউ ওয়াজ দ্য শু বিজনেস? তো এবার কি বললো যে আচ্ছা এখানে শু বিজনেসটা কেমন চলে, কারণ কি যে হি হ্যাজ দ্য হ্যাবিট টু ওয়ার্ক উইথ শুজ, যেখানে সে করেছিল, ঠিক আছে, এখানে শু বিজনেসটা কেমন? নাও ইন দিস টাউন, এই টাউনটাতে, হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, যে আমি শু বিজনেসের কথাই ভেবেছি যে শু বিজনেসটা করব। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, যে শু বিজনেসটা কি চালু করা যেতে পারে? গাইজ দেখো, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে জিমি ভ্যালেন্টাইন আদৌ কি এখানে বিজনেস করতে এসেছিলেন। হয়তো তিনি এখানেও চোর করতে এসেছিলেন বা কিছুদিন এমনি সময় কাটাতে এসেছিলেন, ঠিক আছে, যাতে ওই যে 3টে যে পরে চুরি হইলো সেই 3টা যদি একটু ঠান্ডা হয় আবার ফিরে যাবে। বাট অ্যানাবেলকে দেখার পরেই কিন্তু সে নতুন একটা জীবন শুরু করতে চাইলো, ঠিক আছে, এজন্য কি সে জুতোর বিজনেস দিয়েই কিন্তু শুরু করতে চাইলো লাইফটাকে। তো এভাবে বললো যে আমি কি একটা জুতোর বিজনেস তাহলে এখানে শুরু করতে পারি বা ভালো চলবে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি। তো এই যে ক্লার্কটা যে ছিল সেই হোটেলের, ও একবারে ইমপ্রেসড হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল। কিসে? বাই ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি, জিমির পরনে যে কাপড় ছিল আর জিমির যে ম্যানারটা ছিল, জিমির যে চলন গমন হাবভাব, এটা দেখে খুব মুগ্ধ হয়ে গেল। কেন? বিকজ জিমি ওয়াজ ভেরি ফ্যাশনেবল, ভেরি স্টাইলিশ, তাই না? হি হিমসেলফ ওয়াজ সামথিং আ প্যাটার্ন অফ ফ্যাশন, কারণ ওই যে ছেলেটা ক্লার্কটা সে কিন্তু নিজেই একটু ফ্যাশন করতে ভালোবাসে। টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, এই যে এলমোরের যে ইউথ আছে, এলমোর শহরটার যে যুবকেরা আছে, এই যুবকেরা কি একটু গ্লাইডেড, মানে অতটা স্টাইল করতে এরা পারে না, তো তাদের থেকে কিন্তু এই যে ক্লার্কটা একটু বেশি ফ্যাশনেবল। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস, কিন্তু ও তো নিজেই ফ্যাশনেবল এলমোরের মধ্যে, কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে দেখার পরে এবার কিন্তু সে নিজের শর্টকামিংস, নিজের ভুলগুলোকে বুঝতে পারলো যে না, আমার এই ফ্যাশনটা করা এইভাবে ঠিক হয় নাই, আমার এই ফ্যাশনটাকে এইভাবে করা দরকার ছিল। ওকে, তো এটা কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে দেখে সে তার ভুলগুলো খুঁজে পাচ্ছিল। তো while trying to figure out Jimmy's manner of trying his four in hand, ঠিক আছে গাইস, ফোর ইন হ্যান্ড টাইং, এটা হলো টাই বাঁধার একটা স্টাইল। তো এই ফোর ইন হ্যান্ড, এই টাই বাঁধার স্টাইলটা শিখতে গিয়ে শেখার জন্য কি করলো? হি কোর্ডিয়ালি গেভ ইনফরমেশন, সে জিমি ভ্যালেন্টাইনকে কিন্তু এই যে সে এলমোরে শু বিজনেস খুলবে কি না, খুললে চলবে কি না, এই ইনফরমেশনগুলো কিন্তু দিতে থাকলো। তো এই যে জিমি ভ্যালেন্টাইন একটু আগে বললো যে এখানে কি জুতোর বিজনেস খুললে চলবে, তো এবার ক্লার্কটা কি বলল? ইয়েস দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, যে হ্যাঁ আপনি শু লাইনে যদি যান, মানে জুতোর বিজনেস যদি করেন, তাহলে আপনার ওপেনিংটা, মানে আপনার বিজনেসটা ভালোই চলবে।
দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, যে কেন, যে এই আমাদের যে জায়গাটা আছে এলমোরটা, এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো এক্সক্লুসিভ শু স্টোর নাই, মানে কোনো ভালো জুতার দোকান নাই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স, ঠিক আছে, এই ড্রাই গুডস মানে রাফ যে ম্যাটেরিয়ালগুলো, ব্র্যান্ডেড না যেগুলো, অ্যান্ড জেনারেল স্টোর, এবং যেখানে সব ধরনেরই পাওয়া যায়, ঠিক আছে, এরকমই কিন্তু হ্যান্ডেলড দেম, এলমোরের যে যুবকরা আছে বা এলমোরের মানুষরা আছে তাদেরকে হ্যান্ডেল করে। এক্সক্লুসিভ কোনো জুতার দোকান আজ পর্যন্ত নাই। বিজনেস ইন অনলাইনস ওয়াজ ফেয়ারলি গুড, ঠিক আছে, যে তারপরে কি বললো যে আপনি শুধু জুতা কেন, যে কোনো লাইনে আপনি যান, বিজনেস ভালোই চলবে। হপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, তো ও কি বলল ছেলেটা, যে আশা করি মিস্টার স্পেন্সার এলমোর শহরে থাকতে পছন্দ করবেন। হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন টু লিভ ইন, কেন, যে তিনি এই শহরটাকে, এলমোর শহরটাকে খুব প্লেজেন্ট মনে করবেন, খুব আনন্দদায়ক মনে করবেন। অ্যান্ড দ্য পিপল ভেরি সোশ্যাবল, এবং এখানকার মানুষেরাও কিন্তু খুব মিশুক। ওকে, আচ্ছা, তো মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। তো এই যে যখন ক্লার্কটা এভাবে বলল যে হ্যাঁ আপনি এখানে যে কোনো ব্যবসায় ভালো করে করতে পারবেন, আপনি পছন্দ করবেন শহরটাকে, এখানকার মানুষেরাও খুব ভালো, তো মিস্টার স্পেন্সার কী করলো, একটু চিন্তা করলো। হি উড স্টপ ওভার ইন দ্য টাউন ফিউ ডেজ, যে কিছুদিন সে এই শহরটাতে থাকবে, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং পরিস্থিতিটা দেখবে কীরকম। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, তো জিমি ভ্যালেন্টাইন তখন কি বললো যে না, ওই অন্য কোনো ছেলেকে ডাকতে হবে না, অন্য কোনো ছেলে মানে যে ছেলে এসে ওনারও যে সুইট কেসটা জিমি ভ্যালেন্টাইনের ওটা ওই রুমে পৌঁছে দেবে, তো জিমি ভ্যালেন্টাইন আগেই বলে দিল যে না, কাউকে ডাকতে হবে না। হি উড ক্যারি আপ হিস সুইট কেস, সে নিজেই এই সুইট কেসটা বহন করে নিয়ে যাবে হিমসেলফ, কেন, ইট ওয়াজ রাদার হেভি, এই সুইট কেসটা অনেক হেভি গাইস, কারণ কি জিমি ভ্যালেন্টাইন কিন্তু ভীষণ চালাক, তাই না, যে অন্য কোনো ছেলে এসে যদি সুইট কেসটা ওঠায়, দেখবে টু হেভি, অনেক হেভি, তখন হয়তো কোশ্চেন করতে পারে এখানে কী আছে বা চেক করতে পারে, তখন দেখবে যে বার্গলারি টুলসগুলো, তো অসুবিধা হতে পারে, এই জন্য বললো যে না, কাউকে ডাকতে হবে না, আমি একাই নিয়ে যেতে পারবো ওটা। আচ্ছা, তো মিস্টার র্যাফ স্পেন্সার দ্য ফিনিক্স, ওকে, মিস্টার র্যাফ স্পেন্সার কী ছিল, দ্য ফিনিক্স, দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাশেস, ওকে, সেই ফিনিক্সটা কিসের থেকে এসেছিল, জিমি ভ্যালেন্টাইনের অ্যাশেস থেকে, অ্যাশেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ, ওকে, অ্যাটাক অফ লাভ রিমেন্ড ইন এলমোর অ্যান্ড প্রসপার্ড। গাইস দেখো, এখানে একটা সুন্দর জিনিস বলেছে, মিস্টার র্যাফ স্পেন্সার, তাই না, র্যাফ স্পেন্সারকে জিমি ভ্যালেন্টাইন এই র্যাফ স্পেন্সার নামে এলমোরে থাকবেন, তো তিনি কিন্তু ছিলেন একটা ফিনিক্স গাইস, ফিনিক্স হলো একটা পাখির নাম। আমরা হিন্দু মাইথোলজিতে এই পাখিটাকে পেয়ে থাকি। এটা হলো যে এই ফিনিক্স পাখিটা প্রতি 500 বছর অন্তর নিজের শরীরটাকে পুড়িয়ে নেয়, পুড়িয়ে নিয়ে কি করে, সেই সাইটে যে হলো শরীর থেকে, সেই সাইটে থেকে নতুন করে আবার সে একটা পাখি হয়ে নতুন করে আবার তার জীবনটাকে শুরু করে। তাতে কি হয়, তার জীবনের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সে শুধরে নিতে পারে, তার ব্যথা বেদনা, তার রোগ, ঠিক আছে, বা তার জীবনে চলার ভুল, এগুলো শুধরে নিয়ে সে নতুন করে জীবন ধারণ করতে পারে। তো জিমি ভ্যালেন্টাইনের আগের লাইফটা একরকম ছিল, এবার তিনি এলমোরে কিন্তু নতুন একটা জীবন যাপন করতে যাচ্ছেন, তো সেজন্য তিনি ওই ফিনিক্স পাখির মতোই কিন্তু, ঠিক আছে, কি অ্যারোস ফ্রম জিমিস ভ্যালেন্টাইন্স অ্যাশেস, ওই যে জিমি ভ্যালেন্টাইন উনি তো আগে জিমি ভ্যালেন্টাইন ছিলেন, তাই না, তো জিমি ভ্যালেন্টাইনের লাইফটা ভালো ছিল না, তো সেই লাইফটাকে যেন তিনি পুড়িয়ে দিয়েছেন, জিমি ভ্যালেন্টাইনের লাইফটাকে পুড়িয়ে দিয়ে সেখানকার ছাইটা থেকে তিনি এখন এই কি হয়েছেন, র্যাফ স্পেন্সার। ওকে, কেন, কিসের আগুনে তাহলে তিনি পোড়ালেন সেই জিমি ভ্যালেন্টাইনকে, লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ, ভালোবাসার আগুনে মানে সেই ওই যে এলমোরে এসে যে মহিলাটাকে দেখলেন, সেই মহিলাটাকে দেখে মুগ্ধ হয়ে তিনি কিন্তু জিমি থেকে র্যাফ হয়ে গেলেন,
সেটাই বলছে সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক। হঠাৎ করে একটা অ্যাটাক করলো সেই মহিলাটা, তার মানে আমরা বলতে পারি ভালোবাসার আগুনে তিনি নিজেকে পুড়িয়ে সেই জিমি ভ্যালেন্টাইন থেকে র্যাফ ডিসপেন্সার হয়ে গেলেন। আর র্যাফ স্পেন্সার হয়ে কী করলেন? রিমেইন্ড ইন এলমোর, এলমোরে থেকে গেলেন অ্যান্ড প্রসপার্ড, শুধু থেকেই গেলেন না, এলমোরে তিনি প্রসপারও করলেন, উন্নতিও করলেন। হি ওপেন্ড আ শু স্টোর, তিনি একটা যাই হোক শু স্টোর খুলে নিলেন, জুতার দোকান। অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড, এবং তার ব্যবসাটা কিন্তু খুব সুন্দরভাবেই চলছিল। ওকে, তো এইভাবে একটা ফিনিক্স পাখির মতো কিন্তু তিনি পুরনো জিমি থেকে নতুন র্যাফ ডিসপেন্সার হয়ে গেলেন, পুরনো ভুলগুলোকে কাটিয়ে নতুন করে জীবনযাপন করার জন্য, জাস্ট বিকজ অফ দ্য সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ বাই অ্যানাবেল অ্যাডামস। ঠিক আছে, সেই অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসার জন্যই। তো সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, তো যাই হোক তিনি তো ইকোনমিক্যালিও সাকসেস করতেছেন এখন, ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি সামাজিকভাবেও তিনি কিন্তু অনেকটা প্রতিষ্ঠিত, সফল। হি মেট মেনি ফ্রেন্ডস, অনেক তার বন্ধু এখানে হয়েছে এলমোরে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিস হার্ট, এবং তার যে উইশ আছে হার্টে, হৃদয়ে, কোন উইশ? ওই যে মিস অ্যানাবেলের প্রতি প্রেমে পড়েছেন তিনি, তাই না? সেটাও কিন্তু তিনি সফল করেছেন। কিভাবে? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, তিনি এই মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করেছেন। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেট বাই হার চার্মস, এবং তার যে চার্মস আছে, তার যে বিউটি, সৌন্দর্য, সেটার দ্বারাই কিন্তু তিনি ক্যাপটিভেট হয়ে গেছেন, বন্দী হয়ে গেছেন এখন। ওকে, তো যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ আ ইয়ার, এক বছর পরে, দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যাফ স্পেন্সার, মিস্টার র্যাফ স্পেন্সারের পরিস্থিতি ওয়াজ লাইক দিস, এরকম হয়েছিল যে হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, তিনি এখন কিন্তু এই যে কমিউনিটি এলমোরের, ঠিক আছে, যে সমাজ, সেই সমাজের অনেকটা রেসপেক্ট পেয়েছেন, সম্মান পেয়েছেন, মানে সফল হয়েছেন। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার যে জুতার দোকানটা সেটা কি হচ্ছে, দিনের পর দিন ফ্লারিশ করছে, উন্নত হচ্ছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজড টু বি ম্যারিড ইন 2 উইকস, এবং তিনি এবং অ্যানাবেল এরা দুজনে কিন্তু বিয়ের দিনও ঠিক হয়ে গেছে, যে 2 সপ্তাহ পরে এদের বিবাহ এনগেজ করা হয়ে গেছে। ওকে, মানে 2 সপ্তাহ পরে অ্যানাবেলকে তিনি বিবাহ করবেন, এটা কিন্তু এলমোরে আসার 1 বছর পরে। তো মিস্টার অ্যাডামস, ওকে, মিস্টার অ্যাডামসকে আমরা জানি যে ওই ফাদার অফ মিসেস অ্যানাবেল, মিস অ্যানাবেল, তাই না? তো মিস্টার অ্যাডাম কি ছিল? আর টিপিক্যাল, টিপিক্যাল মানে গাইস একজন কমন, সাধারণ, প্লডিং, প্লডিং মানে যিনি খুব আস্তে আস্তে হেলতে দুলতে হাঁটাচলা করেন, এরকম, মানে পাগুলো তুলতে খুব কষ্ট হয়। তো মিস্টার অ্যাডামস যিনি এরকম ছিলেন, আর কি ছিলেন? তিনি কান্ট্রি ব্যাংকার, ওই যে এলমোর ব্যাংকটা ওনারই ছিল। অ্যাপ্রুভড অফ স্পেন্সার, তো তিনি কিন্তু স্পেন্সারকে অ্যাপ্রুভ করেছিলেন, মানে স্পেন্সারকে জামাই হিসেবে গ্রহণ করেছিলেন, মানে তিনি বিয়েতে রাজি হয়েছিলেন। ওকে, তো অ্যানাবেলস প্রাইড ইন হিম, তো অ্যানাবেলসের যে প্রাইড, গর্ব তার উপর, অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, তো সেটা কিন্তু তার অ্যাফেকশনের জন্যই ছিল, মানে অ্যাফেকশন মানে কি বলবো, ভালোবাসা, ঠিক আছে, মানে অ্যানাবেল ওই জিমির প্রতি ভালোবাসাও ছিল, গর্বও ছিল, প্রাইডও ছিল। ওকে, আচ্ছা, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, ঠিক আছে, অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি এ মেম্বার। তো জিমি কিন্তু এখন কেমন মনে হয় যে বাড়িতেই তিনি আছেন, নিজের বাড়িতে যেরকম করে থাকে তেমনই করে তিনি কার বাড়িতে থাকেন? ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামসের বাড়িতেও কিন্তু তেমনই তিনি খোলামেলাভাবেই থাকেন, মানে যাওয়া আসা হয়। অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এবং অ্যানাবেলের একজন বিবাহিত বোন আছে, তার বাড়িতেও কিন্তু এরকম যখন যান তখন নিজের বাড়ির মতোই মনে করেন, কেমন যেন অলরেডি মেম্বার, যেন ওই জিমি ভ্যালেন্টাইন সেই বাড়ির একজন মেম্বার হয়ে গেছে, মানে এক কথায় খুব ঘনিষ্ঠ হয়ে গেছে এখন মিস্টার অ্যাডামসের ফ্যামিলির সাথে। কেন? বিকজ ভেরি সুন দে আর গোয়িং টু বি ম্যারি, তাই তো, তারা কিন্তু বিবাহ করতে যাচ্ছে।
তো ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোড দিস লেটার। তো এরকম যখন 1 বছর চলে গেল এবং বিয়ার আর মাত্র 2 সপ্তাহ বাকি, ওনার যে মানে জিমি ভ্যালেন্টাইনের যিনি খুব প্রিয় সেই মিস অ্যানাবেলের সাথে, তো এরকম একটা সময়ে যখন 15 দিন হাতে মাত্র সময় বাকি, তখন একদিন কি করলো, জিমি ভ্যালেন্টাইন একটা রুমে বসলো, এবং একটা চিঠি লিখলো, হুইচ হি মেইলড টু দ্য সেফ অ্যাড্রেস, যে চিঠিটা সে একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দিবে মেইল করে, ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, কাকে, তার একটা পুরনো বন্ধুকে, যার বাড়ি হলো সেন্ট লুইস। ওকে, তো কি লিখলো সেই চিঠিটাতে, বলল ডিয়ার ওল্ড পল, তার মানে সেই বন্ধুটার নাম ছিল পল। তো এই চিঠিটা ছিল এরকম। পলকে কি বলল, যে আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সালিভানস প্লেস, যে আমি তোমাকে চাই কোথায়, সালিভানস প্লেসে, যে তুমি সালিভান প্লেসে আসো। সেই সালিভান প্লেসটা কোথায়, ইন লিটিল রক, লিটিল রক একটা শহর, সেই লিটিল রকের সালিভান প্লেসে আসো। কবে, নেক্সট ওয়েডনেসডে নাইট, পরের ওয়েডনেসডে মানে কি, বুধবার, পরের বুধবার রাতে তুমি ওই জায়গাটাতে আসো, অ্যাট 9 o'clock। সব কিছু কিন্তু বলে দিল, কখন আসবে, কোথায় আসবে, কয়টার সময় আসবে। ওকে, যে রাত্রি 9টার সময় তুমি লিটিল রকের সালিভান প্লেসে চলে এসো। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটিল ম্যাটার্স ফর মি, কেন, যে আমি আমার কিছু জিনিস এটাকে উইন্ড আপ করতে চাই। উইন্ড আপ মানে শেষ করতে চাই, মানে আমি যে এই যে একটা চোর করার আমার একটা প্রফেশন, এটাকে আমি উইন্ড আপ করবো সেদিন থেকেই, হ্যাঁ, সব কিছু শেষ করে দেব। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট, এবং আমি তোমাকে একটা প্রেজেন্ট দেব, গিফট দেব। কি গিফট, অফ মাই কিটস অফ টুলস, আমার যে এই টুলসগুলো আছে সেই টুলসগুলো তোমাকে আমি দিয়ে দেব। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে ওল্ড পল মে বি অলসো আ ক্র্যাক্সম্যান, তিনিও একজন সিঁধেলচর হতে পারেন। ওকে, আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, তো আমি জানি তুমি আমার এই সেটগুলো পেলে, মানে আমার এই টুলসগুলো পেলে তুমি খুব খুশি হবে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর $1000, কেন, কারণ তুমি আমার এই যে জিনিসগুলো তোমাকে দিব, এগুলো যদি তুমি $1000ও খরচ করো, $1000ও যদি খরচ করো, তবু কিন্তু তুমি ডুপ্লিকেট এরকম জিনিস বানাতে পারবে না। সে বিলি, মানে বিলি এখানে তাহলে আর একটা পাইলাম আমরা, যে বিলিকে বলে দিও আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, আমি আমার পুরনো বিজনেস ছেড়ে দিয়েছি। পুরনো বিজনেস মানে আমি আমার ওই যে চুরি করার অভ্যাস এখন থেকে ছেড়ে দিয়েছি। ইয়ার এগো, কবে, এখন থেকে না, 1 বছর আগেই। আই হ্যাভ গট এ নাইস স্টোর, এখন আমার একটা ভালো দোকান আছে। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, এখন আমি খুব সৎভাবে জীবনযাপন করতেছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 উইকস ফ্রম নাও। ওকে, এবং আমি কি করতে যাচ্ছি, গোয়িং টু ম্যারি, কাকে, দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ, 2 সপ্তাহের মধ্যে আমি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে বিবাহ করতে যাচ্ছি। ইট অনলি লাইফ বিলি, তো বিলিকে কি বলতে বলছে, যে এটাই একমাত্র জীবন, আসল জীবন, দ্য স্ট্রেট ওয়ান, একবারে সোজাভাবে জীবনযাপন করার জন্য। আমরা যে জীবনযাপনটা করে আসছিলাম এতদিনে, সেটা রং ছিল, ভুল ছিল। আই উড নট টাচ আ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি, তো বলল আমি এখন অন্য লোকের একটা ডলার পর্যন্ত টাচ করব না, যদি আমাকে কেউ 1 মিলিয়ন টাকাও দেয়। অর্থাৎ কি বলে দিল পলকে, যে আমি এখন থেকে 1 মিলিয়ন টাকাও যদি আমাকে কেউ দেয়, 10 লক্ষ টাকাও যদি দেয়, তার পরিবর্তেও কিন্তু আমি কারো $1 পর্যন্ত আমি টাচ করব না। ওকে, আফটার আই গেট ম্যারিড, আমি বিবাহ করার পরে, আই অ্যাম গোয়িং টু সেল আউট, আমি চলে যাব, সেল আউট মানে যাত্রা করব, কোথায়, গো ওয়েস্ট, পশ্চিমের দেশে চলে যাব। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ড্যাঞ্জার, যেখানে কোনো বিপদ থাকবে না, অফ হ্যাভিং ওল্ড স্কোর্স মানে গাইস এখানে যে পূর্বে যে চুরিগুলো করেছিল, তো সেই সব চুরির কোনো সন্দেহ থাকবে না। সেই পশ্চিমের দেশগুলোতে, কেন, কেউ আমাকে চিনবে না সেখানে। ব্রট আপ অ্যাগেনস্ট মি, যে চুরিগুলো কেউ আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। তো
তো আই টেল ইউ বিলি, বিলি আমি তোমাকে বলছি, দেখো লিখছে কিন্তু পলকে, বাট সেখানে বিলিকেও অ্যাড্রেস করছে। ওকে, বিলি তার আরেকটা বন্ধু। হুম, কি কি বল কি বলছি তোমাকে, যে শি ইজ অ্যান অ্যাঞ্জেল, যে বিশ্বাস করো সেই অ্যানাবেল না, সেই অ্যানাবেল হলো একজন পরী, খুব ভালোবাসে অ্যানাবেলকে। ওকে, সে বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে, অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং তার জন্য আমি পুরো পৃথিবী একদিকে হলেও আমি তার জন্য কোনো খারাপ কাজ করতে এখন পারবো না। বি শিওর টু বি অ্যাট সালি, যে তুমি ঠিক সালিতে চলে আসো, মানে সালিভানে চলে আসো। ফর আই মাস্ট সি ইউ, কারণ আমাকে তোমার সাথে দেখা করতেই হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সাথে কিন্তু এই টুলসগুলো সেখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমাকে দিয়ে আসবো, আর সেখান থেকে আমার পুরনো বিজনেস সব আমি বন্ধ করে দেব। ওকে, তো এই বলে নিচে কি লিখলো, ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার প্রিয় পুরনো বন্ধু জিমি। ওকে, আচ্ছা। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, তো এই লেটারটা কবে লিখেছিল? মানডে নাইটে, মানে সোমবার রাতে, ঠিক আছে। তো এই মানডে নাইটে, সোমবার রাতে চিঠিটা লিখে বেন যখন লিখেছিল বেন প্রাইস, ঠিক সেই দিন বেন প্রাইস, ওকে, কি করেছিল? জকড আনঅবট্রুসিভলি ইনটু এলমোর ইন এ লিভারি বাগি। তো যেই মানডে রাতে জিমি ভ্যালেন্টাইন ওর বন্ধুকে এই চিঠিটা লিখলো, ঠিক সেই দিন বেন প্রাইস কী করলো? এই বেন প্রাইস কিন্তু জক মানে জগিং, মানে আস্তে আস্তে হেলে দুলে, আনঅবট্রুসিভলি মানে বলতে পারি ছদ্মবেশে, কেউ যাতে না চেনে, এইভাবে কিন্তু এলমোরে পৌঁছে গেল। ওই যে তিনি বলেছিলেন আই উইল অ্যারেস্ট জিমি, পরবর্তী 3টে ব্যাংক ডাকাতি হওয়ার পরে, তো তিনিও কিন্তু সেই রাতে সেই এলমোরে চলে আসলেন। বেন প্রাইস। আচ্ছা, তো হি লঞ্চড অ্যাবাউট টাউন ইন এ কোয়াইট ওয়ে, তো তিনি এসে ওই টাউনটাতে খুব শান্তশিষ্টভাবে লঞ্চড অ্যাবাউট করতে লাগলেন, ঘুরতে থাকলেন। আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, যতক্ষণ না পর্যন্ত সে ফাইন্ড আউট করতে পারে কি, হোয়াট হি ওয়ান্টেড টু নো, যেটা সে জানতে চেয়েছিল, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে সে যতক্ষণ না খুঁজে পাচ্ছে ততক্ষণ কিন্তু শহরে এভাবে শান্তশিষ্টভাবে ঘুরে বেড়াচ্ছিল ছদ্মবেশে। ফ্রম দ্য ড্রাগ স্টোর, তো এবার এরকম ঘুরতে ঘুরতে একটা ওষুধের দোকান থেকে অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার পাশে, ফ্রম স্পেন্সার্স শু স্টোর, যে ওষুধের দোকানটা ওই স্পেন্সারের শু স্টোরের পাশেই ছিল, এরকম একটা ওষুধের দোকান থেকে হি গট গুড লুক অ্যাট র্যাফ ডি স্পেন্সার, সে কিন্তু র্যাফ ডি স্পেন্সার অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে দেখতে পেল। দেখতে পেয়ে কি বলল? গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, তো বললো আচ্ছা তুমি ওই ব্যাংকারের মেয়েকে বিবাহ করতে যাচ্ছ, তার মানে কি একটু ইনফরমেশনগুলো কালেক্ট করেছিল তিনি আস্তে আস্তে এর আগে। তো কি বললো, র্যাফ ডিসপেন্সার তো তখন ওই ও জানে না, তো ওকে ওই জন্য পুরনো নাম ধরে ডাকলো, কি বললো? জিমি। ওকে, সেইড বেন জন টু হিমসেলফ, নিজেকে বললো, হ্যাঁ ওকে কিন্তু বললো না, নিজে নিজেই বললো আচ্ছা তুমি বিবাহ করতে যাচ্ছ, ওয়েল আই ডোন্ট নো, আচ্ছা ঠিক আছে আমি তো আবার এসব কিছু জানি না। কেন? উনি তো ছদ্মবেশে এসছেন, তাই তো। তো দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি টুক ব্রেকফাস্ট, জিমি কী করলো? ব্রেকফাস্ট করলো অ্যাট অ্যাডামস, মানে অ্যাডামের বাড়িতে। হি ওয়াজ গোয়িং টু লিটল রক, তো এবার জিমিকে কি করতে হবে? লিটিল রকে যেতে হবে। লিটিল রক যাচ্ছিল দ্যাট ডে, ওই দিনে, টু অর্ডার হিজ ওয়েডিং সুইট, কেন? তার যে বিয়ার যে কাপড় আছে সুইট, সেই সুইটটাকে অর্ডার করার জন্য, অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং অ্যানাবেলের জন্য কিছু কিনতে। তো দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম, তো এটাই ছিল কিন্তু সেই জিমি ভ্যালেন্টাইনের ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর, যে এলমোর থেকে এই প্রথম সে এই এলমোর শহরটা ছেড়ে বাইরে কোথাও বেরোতে যাচ্ছে, মানে লিটিল রকে।
এই 1 বছরের মধ্যে কিন্তু এটাই ফার্স্ট টাইম সে একটু বাইরে বেরোবে। তো ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস অ্যান্ড দ্য থট হি কুড সেফলি ভেঞ্চার আউট। কেন? যে ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার, এটা 1 বছরেরও বেশি হয়ে গেছে এখন। আর ওই কোন কাজগুলো থেকে? দ্য লাস্ট প্রফেশনাল জবস, ওই যে উনি যে লাস্ট চুরিগুলো করছিল সেখান থেকে। তো তার ফলে কিন্তু কি হি কুড ইজিলি ভেঞ্চার আউট, এখন কিন্তু তিনি খুব সহজেই বাইরের শহরটাতে কি করতে পারবে? ভেঞ্চার করতে পারবে। ওকে, মানে ঘুরে বেড়াতে পারবে, কোনো রূপ অসুবিধা হবে না। তো যাই হোক, আফটার দ্য ব্রেকফাস্ট, এবার ব্রেকফাস্ট করার পরে কোয়াইট ফ্যামিলি পার্টি, ঠিক আছে, সেখানে কি ছিল? একটা ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউনটাউন, তারা সবাই মিলে ডাউনটাউনে গেল টুগেদার, একসাথে। গাইস, ডাউনটাউন মানে একটা টাউনের দুইটা পার্ট হয়, যেটা মেইন টাউন সেটা হলো ডাউনটাউন, আর যেটা ওই শহরের পাশে যে এলাকাগুলো যেখানে বাড়িগুলো থাকে সেটা হলো সাবটাউন বা সাবার্ন। তো সবাই মিলে কিন্তু তারা, মানে জিমি একাই যাওয়ার কথা ছিল, বাট এবার ওই গোটা ফ্যামিলি কিন্তু সবাই মেইন শহরে চলে গেল। তো কে কে ছিল সেখানে? সেই ফ্যামিলি পার্টিটাতে যখন তারা ডাউনটাউনে গেল সেখানে কিন্তু ছিল মিস্টার অ্যাডামস, ওকে, দেন কে ছিল? অ্যানাবেল ছিল, জিমি ছিল, অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এবং অ্যানাবেলের ওই যে বিবাহিত বোন উনিও ছিলেন, উইথ হর 2 লিটল গার্লস, ওনার 2টা ছোট মেয়ে ছিল, তারাও ছিল এজড 5। তো একজনের বয়স ছিল 5 বছর আর একজনের বয়স ছিল 9 বছর, 9। ওই অ্যানাবেলের যে ম্যারিড সিস্টার, বিবাহিত বোন, তার 2টা মেয়ে, একজনের বয়স 5, একজনের বয়স 9। তো সবাই মিলে তারা ডাউনটাউনে চলে গেল শপিং করার জন্য। দে কেম বাই দ্য হোটেল, তো তারা যখন ফিরে আসছিল, ঠিক আছে, শপিং টপিং করে যখন একটা হোটেলের পাশে আসলো, কোন হোটেল? হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যে হোটেলটাতে জিমি এখনও আছে, ভাড়া থাকে। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবার ওই হোটেলের সামনে যখন আসলো জিমি তখন তার রুমে গেল, গিয়ে কি করলো? ব্রট অ্যালং হিজ সুইটকেস, সে তার সুইটকেসটা নিয়ে আসলো, ঠিক আছে। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, এবার আবার তারা কোথায় চলে গেল? ব্যাংকে চলে গেল। তো দেয়ার স্টুড জিমিস হর্স অ্যান্ড বাগি, তো ব্যাংকে এসে কী দেখতে পাচ্ছে? জিমির যে হর্স অ্যান্ড বাগি, মানে ঘোড়ার গাড়ি, সেটা দাঁড়িয়েছিল। অ্যান্ড ডফ গিবসন, এবং আর কে ছিল? ডফ গিবসন। ডফ গিবসন হলো ওই লোকটা হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম, যে লোকটা তাকে ঘোড়ার গাড়িতে ড্রাইভ করে নিয়ে যাবে ওভার টু দ্য রেল রোড স্টেশন। ওই যে সালিভানস প্লেসে যাবে ওয়েনেসডেতে, তার বন্ধুকে ওই সুইটকেসটা দেওয়ার জন্য, তো এই গাড়িটাতেই করেই কিন্তু সে চলে যাবে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু ঘোড়াটা আর সেই ঘোড়ার গাড়ির যে চালকটা সে অটোমেটিক সেই ব্যাংকের সামনে দাঁড়িয়েছিল। ইতিমধ্যেই কিন্তু ওরা শপিং করে ব্যাংকে চলে আসলো। তো এরপর কি হয়? অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই, এবার সবাই তারা ভিতরে চলে গেল। হাই মানে উঁচু, কাফড ওক রেলিংস, ঠিক আছে। ওক রেলিংস মানে ওই যে সিঁড়িটাতে যে রেলিংগুলো ছিল সেগুলো ওক গাছের কাঠের দিয়ে ছিল। ইনটু দ্য ব্যাঙ্কিং রুম, এভাবে তারা ব্যাঙ্কিং রুমটাতে চলে গেল। জিমি ইনক্লুডেড, এবার তাদের সাথে কিন্তু জিমিও গেল ব্যাংকের ভিতরে। তো ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল, ঠিক আছে। তো সেই জিমি কে ছিল? অ্যাডামসের ফিউচার সান ইন ল ছিল, মানে হবু জামাই ছিল। ওয়াজ ওয়েলকাম অ্যানিহোয়ার, তো উনি যখন গেলেন ওনাকে কিন্তু সবাই ওয়েলকাম করলো, স্বাগতম জানালো, মানে ব্যাংকের যারা কর্মচারী আছে। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড, যে সেই কর্মচারীরা সবাই খুব খুশি হয়েছিল। টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়াং ম্যান, ওই যে গুড লুকিং, খুব সুন্দর, ঠিক আছে, জিমি তো দেখতে গুড লুকিং ছিল, অ্যান্ড এগ্রিয়েবল ছিল, সবার সাথে খুব মিশুক ছিল। তো জিমি সবাইকে গ্রিট করছিল, অভিবাদন করছিল। তো এটা শুনে কিন্তু সবাই খুব খুশি হয়েছিল, প্লিজড হয়েছিল, ঠিক আছে। হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে মিস অ্যানাবেলকে খুব শীঘ্রই কিন্তু বিবাহ করতে যাচ্ছে। তো এরকম জিমির গ্রিটিংস মানে অভিবাদন শোনার পরে সবাই খুব খুশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, জিমি ব্যাংকের ভিতর গিয়ে কী করলো? জিমি সেট হিজ সুইটকেস ডাউন, তার সুইটকেসটাকে একটা নিচু জায়গায় রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, তো সেই মুহূর্তে কিন্তু অ্যানাবেলের হৃদয়, ঠিক আছে,
বাবলিং উইথ হ্যাপিনেস, খুশিতে ভরপুর ছিল, মানে খুশিতে নাচতেছিল, ঠিক আছে, হ্যাপিনেস ছিল। অ্যান্ড কি ছিল, লাইভলি ইউথ, এবং তার মনটা কিন্তু কিন্তু চনমনা ছিল। পুট অন জিমিস হ্যাট, সে ওই অবস্থায় কী করলো, জিমির যে হ্যাটটা ছিল, টুপিটা, সেটাকে পরলো। অ্যান্ড পিকড আপ দ্য সুইটকেস, এবং সুইটকেসটা হাতে তুলে নিল। সুইটকেসটা একটু আগে জিমি নামিয়ে রাখছিল, তাই না? হাতে তুলে নিয়ে কি বলল, উড নট আই মেক আ নাইস ড্রামার, যে দেখো তো আমাকে একটা ড্রামারের মতো লাগছে না, মানে একটা ড্রামার মানে যারা ঢোল বাজায়, আমাকে এরকম লাগছে না। সেইট অ্যানাবেল, অ্যানাবেল বলল, মাই র্যাফ হাউ হেভি ইট ইজ। তো এবার যখন সুইটকেসটা ওঠালো, উঠিয়ে কি বলল, ও গড র্যাফ, এটা তো ভারী। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড বিস্কিট, মনে হয় এখানে বুঝি সব সোনার বিস্কিট আছে নাকি। ও তো আর জানে না যে সেখানে কি আছে, ও ভাববে যে যে জিমি তো ভালো একজন মানুষ, এত খারাপ কিছু জিনিস থাকতে পারে না। তো কি বুঝলো অ্যানাবেল, যে হয়তো বা সোনার বিস্কিট থাকতে পারে, ঠিক আছে, মানে অ্যাম্বিশন একটু বড় ছিল। তো জিমি কি বলল, লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেইট জিমি কুল্লি। তো জিমি বলল যে না, সোনার বিস্কিট নাই, সেখানে অনেকগুলো নিকেলের প্লেট আছে। শু হর্ন মানে গাইস, এটা ওই জুতো তৈরির জন্য একটা ম্যাটেরিয়াল লাগে, তো সেটা কি নিকেলের তৈরি। তো জিমি বলল যে না, ওখানে কতগুলো নিকেলের তৈরি শু হর্নস আছে। এটা জিমি কীভাবে বললো, কুল্লি, খুব শান্তশিষ্টভাবে, মানে ভয় পেল না বলতে গিয়ে। কিসের ভয়, যে অ্যানাবেল আবার দেখে ফেলবে নাকি, ঠিক আছে, শান্তভাবে বলল। দ্যাট আই অ্যাম গোয়িং টু রিটার্ন, তো এটাকে আমি কি করতে যাচ্ছি, আমি আজকে রিটার্ন করতে যাচ্ছি, ফিরিয়ে দিতে যাচ্ছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জ, তো কেন আমি নিজে রিটার্ন নিজেই দিতে যাচ্ছি এটা রিটার্ন, কারণ আমি এক্সপ্রেস যে চার্জটা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারি, তো ভাবলাম সেটাকে বেকার এক্সট্রা চার্জ না দিয়ে আমি নিজেই যাই, তাহলে সেটা আমার সেভ হবে। টেকিং দেম আপ, ওকে, আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, কেন, কারণ এখন থেকে তো আমাকে আবার ইকোনমিক্যাল হতে হবে, তাই না, মানে একটু ইকোনমিক্যাল মানে কি, খুব হিসাব করে চলতে হবে, তাই তো, তো এই জন্য আমি নিজেই এগুলো ফিরিয়ে দিয়ে আসব। তো দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট, তো ইতিমধ্যে এলমোর ব্যাংকে কিন্তু একটা নিউ সেফ এসছিল, ঠিক আছে, মানে মিস্টার অ্যাডাম নিয়ে এসছিল একটা লকার। তো মিস্টার অ্যাডাম ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, তো এই নিউ শেফটা নিয়ে আসাতে মিস্টার অ্যাডামস খুব গর্বিত বোধ করেছিল। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং তিনি চেয়েছিলেন যে ওই ব্যাংকের সবাই একটু এই নতুন ভল্টটা দেখুক। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, তো এই ভল্টটা বেশি বড় ছিল না, ছোট ছিল, ওকে, বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, কিন্তু এটার যে দরজাটা ছিল সেটা কি ছিল, প্যাটেন্ট করা ছিল, মানে খুব স্পেশালি তৈরি করা ছিল, মানে সিল মারার মতো একবারে। ইট ফাস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস, তো এটাতে কি আছে, 3টা স্টিলের বোল্ট আছে। এই বোল্ট দিয়ে ওটাকে ফাসেন করা হয়, মানে লক করে দেওয়া হয়, ঠিক আছে। থ্রোন সাইমালটেনাসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, এবং এখানে জাস্ট হ্যান্ডেল কটা ছিল, হ্যান্ডেল কিন্তু একটা ছিল, আর বোল্ট ছিল 3টা, ওকে। তো এরকম একটা লকার, হ্যাঁ, অ্যান্ড হ্যাড এ টাইম ক্লক, এবং সেখানে একটা কী ছিল, একটা টাইম ক্লক ছিল। তো এই লকারটা এনে মিস্টার অ্যাডাম কিন্তু খুব গর্বিত ছিলেন, আর তিনি চেয়েছিলেন যে সেই লকারটা একটু সবাই তোমরা দেখো। আচ্ছা, তো সেই লকারটা সবাইকে দেখানোর জন্য অ্যাডামস কী করলো, অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিং টু মিস্টার স্পেন্সার, তো অ্যাডামস এবার মিস্টার স্পেন্সারকে সেই লকারটা কিভাবে কাজ করে সেটা খুব আগ্রহের সাথে বিমিংলি দেখাতে লাগলো। হু শোড আ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, আর জিমি কিভাবে দেখতে থাকলো সেই কাজগুলো, যে অ্যাডামস যে কাজগুলো দেখাচ্ছিল জিমিকে, ফাংশনগুলো বুঝিয়ে দিচ্ছিল, খুব কোর্টিয়াসলি, খুব ভদ্রভাবে, অসহায়ভাবে দেখছিল, বাট দেখার পরে তিনি এমন হাবভাব করছিলেন যে যেন তিনি কিছুই বুঝতে পারছেন না, ইন্টেলিজেন্ট কোনো ইন্টারেস্ট নাই, যে জিজ্ঞেস করছেন, আচ্ছা এটা কীভাবে হচ্ছে, এটা কীভাবে হচ্ছে, ঠিক আছে, মানে তিনি বুঝিও না বোঝার ভান করতেছেন,
মানে একে বলে যে চোরের উপর বাটপাড়ি, তাই তো? মানে জিমিকেই অ্যাডামস শেখাচ্ছেন যে কিভাবে সেই ভল্টগুলো কাজ করে। যাই হোক, দ্য ট্রু চিলড্রেন, তো এই যে যখন এগুলো দেখাচ্ছিল জিমিকে, ঠিক আছে, তখন ওই যে দুইটা শিশু, অ্যানাবেলসের যে ম্যারিড সিস্টার, তার বাচ্চা দুইটা, মে অ্যান্ড আগাথা, তো ওদের নাম কি ছিল? একটার নাম ছিল মে আর একটার নাম ছিল আগাথা। ওরা কি করছিল? ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল, তো ওই লকারে যে শাইনিং মেটাল ছিল, চকচকে যে ধাতুগুলো ছিল, সেগুলোর দ্বারা খুব ডিলাইটেড ছিল, খুব আনন্দিত ছিল, ঠিক আছে। অ্যান্ড ফানি ক্লক, এবং সেখানকার যে ক্লকটা, ঘড়িটা, অ্যান্ড দ্য নবস, আর তার সাথে ওই যে নবসটা, সেই জিনিসগুলো দেখে কিন্তু দুইটা মেয়ে, মে আর আগাথা, ওরা কিন্তু খুব খুশি হয়েছিল। তো ফলে কি হইল? হোয়াইল দে ওয়ার দাস এনগেজড, এইভাবে যখন ব্যাংকের ভিতর চলছে, মানে ওই মিস্টার অ্যাডামস জিমিকে এই লকারটা কিভাবে কাজ করে সেটা বুঝিয়ে দিচ্ছে, আর এদিকে মেয়ার আগাথা সেই জিনিসগুলো ভালো করে দেখছে পিছন থেকে কোথাও। দেন বেন প্রাইস কি করলো? সন্টার্ট ইন, আস্তে আস্তে কিন্তু সেই ব্যাংকে প্রবেশ করলো, মানে ব্যাংকে ঢুকলো, ভিতরে না, বাইরেই এখনও আসতেছে। অ্যান্ড লিন্ট অন হিস এলবো, এবং তার কনুয়ে ভর দিয়ে সে এখন কিন্তু হেলে থাকলো। লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, এবার ওই কি দেখতে থাকলো? যে ভিতরে কি কি হচ্ছে, এটা রেলিংটার উপর ভর দিয়ে সে দেখতে থাকলো। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং, তো বেন প্রাইস যখন ওইভাবে দেখছিল, তো সেখানে যারা গার্ড থাকে সেই ব্যাংকে, ওরা কেউ এসে বলেছিল যে কি ব্যাপার, আপনি কি চান? তো ও কি বলল? যে না, আমি কোনো কিছু চাই না। হি জাস্ট ওয়েটিং ফর আ ম্যান হি নিউ, যে তিনি শুধুমাত্র একটা মানুষের জন্য ওয়েট করতেছেন, যে মানুষটাকে তিনি চেনেন। তো বেন প্রাইস যখন এরকম করে ওই গার্ডগুলোকে বলল, তো সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ এ স্ক্রিম, একটা চিৎকার শোনা গেল, হ্যাঁ, অর টু ফ্রম দ্য ওম্যান, একটা মহিলার চিৎকার, অ্যান্ড আ কমোশন, তারপরে কিন্তু একটা পুরা হই হট্টগোল শোনা গেল। প্রথমে একটা চিৎকার আসলো একটা মহিলার কাছ থেকে, তারপরে হয়তো সেটা একটা থেকে দুইটা মহিলা হয়ে গেল, তারপরে পুরো একটা হই হট্টগোল সেই ব্যাংকের ভিতর থেকে শোনা গেল। কি ছিল কেসটা? কেন? আনপারসিভড বাই দ্য এল্ডার্স, ঠিক আছে। তো বলছে ওই যে মেয়ে দুইটার মধ্যে যে বড় ছিল, সে তার অদেখাতে মেয়ে, দ্য 9-year-old গার্ল, ইন আ স্পিরিট অফ প্লে হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট। তো বড় মেয়েটা ছিল কিন্তু ওর নাম, বড় মেয়েটার নাম কি ছিল? মে। ওকে, তো এই মেয়ের অদেখাতে দ্য 9-year-old গার্ল, 9 বছরের মেয়েটা, 9 বছরের মেয়েকে, ওই বড় মেয়েটা মেয়ে, ও কি করেছে? ইন আ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, শাট আগাথা ইন দ্য ভল্ট, আগাথাকে সেই ভল্টে বন্ধ করে দিয়েছে, মানে লকারে বন্ধ করে দিয়েছে। শি হ্যাড দেন শট দ্য বোল্টস, এবার বন্ধ করে দিয়ে সে ওই যে বোল্টস যে আছে, ঠিক আছে, মানে নবটা, আংটাটা, সেটা কি করেছে? বন্ধ করে দিয়েছে। অ্যান্ড টার্নড দ্য নব অফ দ্য কম্বিনেশন, এবং সেই যে কম্বিনেশনের যে নবটা আছে, ঠিক আছে, মানে এক কথায় সেই তালাটা বন্ধ করে দিয়েছে। অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, যেমনটা সে দেখেছিল মিস্টার অ্যাডামস বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, মানে ওই যে জিমি ভ্যালেন্টাইনকে দেখেছিল কিভাবে খুলতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, ঠিক ওইরূপ খেলার ছলে কিন্তু আগাথা কি করেছিল, মানে মেয়ে কি করেছিল? মেয়ে আগাথাকে বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, এবার যখন ওকে বন্ধ করে দিয়েছিল ওইভাবে, আর এদিকে চিৎকার চেঁচামেচি শুরু হইলো, তো যে ওল্ড ব্যাংকার আছে, ঠিক আছে, যে লকারের দায়িত্বে থাকে ওই ব্যাংকে, ও কি করলো? স্প্র্যাং মানে একবারে যেন উড়ে আসলো সেই হ্যান্ডেলটার কাছে লকারের, অ্যান্ড ট্রাকড ইট ফর এ মোমেন্ট, এবং কিছুক্ষণের জন্য সেই এই হ্যান্ডেলটাকে টানলো, মানে খোলার চেষ্টা করলো। দ্য ডোর ক্যান্ট বি ওপেন, কিন্তু সেই দরজাটা আর খুলল না। হি গ্রন্ড, সে এটা গোঙাতে গোঙাতে বলল যে অনেক চেষ্টা করলাম, ডোরটা খুলছে না। দ্য ক্লক হ্যাজ নট বিন উন্ড নর দ্য কম্বিনেশন সেট,
এই ক্লোকটাকেও ভাঙা যাচ্ছে না, এমনকি এই কম্বিনেশন যে সেটটা সেটাকেও কিন্তু ভাঙানো যাচ্ছে না। তো এই কথা শুনে আগাথাস মাদার, আগাথার মা স্ক্রিমড অ্যাগেন হিস্টেরিক্যালি, আবার কিন্তু চিৎকার করতে লাগলো, যেন একটা হিস্ট্রিক্যালি মানে হিস্ট্রি যে একটা রোগ, তাই না, তারা যেমন করে চিৎকার করে সেই রকম করে কিন্তু চিৎকার করতে লাগলো। তো যখন আগাথার মা ওইভাবে চিৎকার করতে থাকলো তখন মিস্টার অ্যাডামস কি বলল, হশ, অর্থাৎ চুপ, একদম চুপ করো, সেট মিস্টার অ্যাডামস। মিস্টার অ্যাডামস এটা বলল, রেজিং হিজ টেম্বলিং হ্যান্ডস, তার কাঁপতে থাকা হাতগুলো তুলতে তুলতে কিন্তু এভাবে বলল যে একদম চুপ করো সবাই, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আগাথা, এই বলে আগাথাকে ডাকতে থাকলো। হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যতটা জোরে সে ডাকতে পারে ততটা জোরে কিন্তু আগাথাকে ডাকতে থাকলো। লিসেন টু মি, আমাকে শোনো, আমার কথা শুনতে পাচ্ছ? ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইডলি শার্কিং ইন দ্য ডার্ক ভল্ট ইন এ প্যানিক অফ টেরার। তো যখন বলল মিস্টার অ্যাডামস যে আমার কথা শুনতে পাচ্ছ, তো বলার পরে সবাই একটু সাইলেন্ট হলো যে কিছু উত্তর আসে কি না। তো ওই সাইলেন্ট যখন তারা ছিল তখন দে কুড জাস্ট হিয়ার, তখন তারা শুনতে পেল কি, দ্য ফেইন্ট সাউন্ড, একটা অল্প একটা আওয়াজ শুনতে পেল, অফ দ্য চাইল্ড, ওই মেয়েটার, ওয়াইডলি শার্কিং ইন দ্য ডার্ক ভল্ট, যে ওই অন্ধকার ভল্টটা থেকে চিৎকার করতেছে, ইন এ প্যানিক অফ টেরার, খুব ভয়ে, মানে সে প্রচণ্ড জোরে চিৎকার করতেছিল, বাট সেই চিৎকারটা তো আর বাইরে অত জোরে পৌঁছাবে না, তো এরকম হালকা একটা আওয়াজ জাস্ট শুনতে পেল। তার মানে কি, দ্য চাইল্ড ইজ নট স্টিল ডেড, শি ইজ অ্যালাইভ, তাই তো, এখনও সেই মেয়েটা কিন্তু জীবিত আছে। তো তারপরে মাই প্রেশাস ডার্লিং ওয়েল্ড দ্য মাদার, এবার আগাথার মা যেহেতু মায়ের মন, ও কি বলল, মাই প্রেশাস ডার্লিং মানে আমার সোনা মা, হ্যাঁ, শি উইল ডাই অফ ফ্রাইট, এবার লোকগুলোকে বলতেছে যে সে তো ভয়ে মারা যাবে। ওপেন দ্য ডোর, এই দরজাটাকে খোলো, অ্যান্ড ও ব্রেক ইট ওপেন, যে এটাকে ভাঙো, খোলো, যাই করো করো। কান্ট ইউ মেন ডু সামথিং, তো এখানে অনেক পুরুষ লোক ছিল ব্যাংকে, বললো এই তোমরা পুরুষ লোকগুলো কি কিছু করতে পারছো না? দেয়ার ইজ নট আ ম্যান নিয়ার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেইট মিস্টার অ্যাডামস ইন এ শেকি ভয়েস। তো এই কথাটা যখন আগাথার মা বলল যে পুরুষ লোক তোমরা কিছু করতে পারছো না, তখন মিস্টার অ্যাডামস একটা শেকি ভয়েস, একটা গলাটা কাঁপতে কাঁপতে কি বলল, যে দেয়ার ইজ নট আ ম্যান নিয়ারার দ্যান লিটল রক, যে লিটল রক ছাড়া এখানে আশেপাশে অন্য কোনো লোক নাই, হু ক্যান ওপেন দ্য ডোর, যে এই দরজাটা খুলতে পারে, মানে একমাত্র খুলতে পারে এমন একটা লোক আছে শুধুমাত্র, তাহলে ওকে লিটল রকে পাওয়া যেতে পারে। বাট লিটল রক ইজ ফার ডিস্টেন্স ফ্রম হেয়ার, কিন্তু লিটল রক তো এখান থেকে অনেক দূরে, তাই না? মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, দ্যাট চাইল্ড, তো এবার অ্যাডামস কোনো উপায় খুঁজে না পেয়ে কী বলল, যে হে ভগবান, এবার স্পেন্সারকে বললো, স্পেন্সার কী করা যায় এখন বলো, এই বাচ্চাটা, শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, সে তো বেশিক্ষণ সেখানে টিকতে পারবে না। দেয়ার ইজ নট এনাফ এয়ার, সেখানে বেশি বাতাস নাই, অ্যান্ড বিসাইডস, তাছাড়া শি উইল গো ইন্টু কনভালশন ফ্রম ফ্রাইট, সে তো এই ভয়ে কাঁপতে কাঁপতে, কনভালশন মানে খিঁচুনি মারা, কাঁপতে থাকা, এরকম ভয়ে কাঁপতে কাঁপতে মারাই যাবে। তো আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, এবার আগাথার মা কি হইল, ফ্র্যান্টিক মানে উন্মাদ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল, হয় কি করলো, বিট দ্য ডোর, ওই দরজাটাকে আঘাত করতে লাগলো, হ্যাঁ, অফ দ্য ভল্ট, ওই ভল্টের দরজাটা, উইথ হার হ্যান্ড, তার হাত দিয়ে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডায়নামাইট, তো কেউ এবার কি করলো, কেউ হাত দিয়ে হয়তো আঘাত করেছিল, তার ফলে কেউ একজন কি বললো যে ডায়নামাইট নিয়ে আসো। তো অ্যানাবেল টার্নড টু জিমি, এবার অ্যানাবেল কি করলো, জিমির দিকে তাকালো, অ্যানাবেল মিস অ্যানাবেল কিন্তু, হ্যাঁ, জিমির দিকে তাকালো। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, অ্যানাবেলের যে চোখ, সেই বড় বড় চোখগুলোতে যন্ত্রণায় ভরা ছিল, ঠিক আছে, সেই চোখগুলো ফুলে গিয়েছিল, বড় হয়ে গিয়েছিল আরও, যন্ত্রণায় ভরা চোখগুলো নিয়ে তাকালো, বাট নট ডেসপায়ারিং, কিন্তু অ্যানাবেল কিন্তু ততক্ষণেও হতাশ হয় নাই, সে তখনও কিন্তু একটা চান্স দেখছিল আগাথাকে বাঁচানোর,
হুম, কেন? ট্রু এ ওম্যান বলছে একটা মহিলার কাছে নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছু জিনিস অসম্ভব হতে পারে না। টু দ্য পাওয়ার অফ দ্য ম্যান, সেই মানুষটার শক্তির কাছে সে ওরশিপস, যে মানুষটাকে সে পূজা করে। গাইস খুব সুন্দর লাইন। বলছে যে একটা মহিলা, যে মহিলাটা কোনো একটা মানুষকে পূজা করে, মানে সম্মান করে, ভালোবাসে, সেই মানুষটা সেই মহিলাটার জন্য পৃথিবীতে যে কোনো জিনিস কিন্তু করতে পারে। এটা মিস অ্যানাবেল বিশ্বাস করেছিল। তো এই বিশ্বাস নিয়ে কি বলল, কান্ট ইউ ডু সামথিং র্যাফ, ট্রাই, ওয়ান্ট ইউ। তো বললো যে র্যাফ, তুমি কি কিছু করতে পারবে না, একটু ট্রাই করো না, পারবে না করতে? এবার অ্যানাবেল যখন এইভাবে বলল, তখন জিমি কি করলো, হে লুকড অ্যাট হার উইথ কুইয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কেন আইস। এবার জিমি তার দিকে তাকালো, লুকড অ্যাট হার কেমন করে, উইথ কুইয়ার, কুইয়ার মানে অদ্ভুতভাবে, বাট তখনও কী ছিল, সফট স্মাইল অন হিজ লিপস, তার মুখে একটু হাসি লেগেছিল, অ্যান্ড ইন হিজ কিন আইস, তার চোখেও কিন্তু একটু এই আশার আলো দেখা যাচ্ছিল, মানে জিমির। কারণ কি, জিমি নিজে জানতো যে ইফ আই ট্রাই আই উইল সেভ দ্য গার্ল, আমি যদি ট্রাই করি মেয়েটাকে বাঁচাতে পারবো। তো এজন্য লাস্ট পর্যন্ত, হ্যাঁ, অ্যানাবেল যখন নিজেই জিমিকে বলল যে তুমি একটা কিছু করো, এবার কিন্তু জিমি আর ওই ওনার ভালো মানুষ হওয়াটাকে বাঁচাতে পারলেন না, ঠিক আছে, তিনি আবার কিন্তু বাধ্য হয়ে সেই পুরনো প্রফেশনে যেতে বাধ্য হলেন। তো অ্যানাবেল হি সেইড, এবার জিমি কি বলল, অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ। তো বলল অ্যানাবেল, তুমি কি ওই রোজটা যেটা তুমি পরে আছো ওটা আমাকে দেবে? এই কথাটা গাইজ একটা টাচিং কথা কিন্তু, ঠিক আছে, মানে জিমি জানে আমি যদি এই এখনই মেয়েটাকে বাঁচাই, তাহলে ওরা সবাই জেনে যাবে যে আমি জিমি ভ্যালেন্টাইন, তারপর কিন্তু আর অ্যানাবেল আমাকে বিবাহ করবে না। অ্যানাবেল যদি বিবাহ না করে, তো তার স্মৃতি হিসেবে কি আমি একটা কিছু পেতে চাই, সেটা হলো এই রোজটা যদি আমার কাছে থাকে, সেটাই আমার কাছে একটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, বা আমার মনে থাকবে যে একটা রোজ তো পেয়েছি অন্তত। ওকে, তো দেখো এখানে কিন্তু একটা মেয়েকে বাঁচাতে গিয়ে জিমি ভ্যালেন্টাইনকে তার লাভটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, যে লাভ, যে ভালোবাসার জন্য জিমি ভ্যালেন্টাইনকে তার পুরনো জিমি ভ্যালেন্টাইনকে পুড়িয়ে, ঠিক আছে, নতুন র্যাফ ডিসপেন্সার হতে হয়েছিল, এত কিছু করতে হয়েছিল। তো যাই হোক, হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, শি আনপিন্ড দ্য বাট ফ্রম দ্য বাসাম অফ হার ড্রেস। তো হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, তো এই যে জিমি ভ্যালেন্টাইন বললো না যে গোলাপটা আমাকে দাও, তো এই কথাটা কিন্তু ভালো করে ও শোনেও নাই, না শুনে কি করলো, মানে অল্প শুনেছিল, আনপিন্ড দ্য বাট, বাট মানে যে গোলাপের যে বোটাটা, সেটাকে আনপিন করলো, খুলে দিল তার ড্রেস থেকে, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং এটা জিমির হাতে ধরিয়ে দিল। তো তখন জিমি কি করলো, জিমি স্টিফড ইট ইনটু হিজ ভেস্ট, জিমি তখন এই গোলাপটা, তার একটা গেঞ্জি ছিল, ভেস্ট পকেট, সেই গেঞ্জির পকেটে রাখলো। থ্রি অফ হিজ কোট, তার গায়ে যে কোটটা ছিল সেই কোটটা খুলে ফেললো, অ্যান্ড পুলড অফ হিজ শার্ট স্লিভস, এবং শার্টের যে স্লিভগুলো হয়, মানে শার্টের ফুল হাতা শার্ট থাকলে যে হাতের এখানে যে স্লিভসগুলো, সেগুলোকে গুটিয়ে নিল, ঠিক আছে। উইথ দ্যাট অ্যাক্ট র্যাফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে, এবার এইরকম করে, মানে যখনই সে কোটটা খুললো, হ্যাঁ, শার্টটার হাতটা গুটিয়ে নিল, তখন কিন্তু সে এই কাজগুলোর সাথে সাথেই র্যাফ ডিসপেন্সারটা মারা গেল। মানে উনি যে এই এলমোরে 1 বছর র্যাফ ডিসপেন্সার হয়েছিলেন, ভদ্র মানুষ হয়েছিলেন, সেই ভদ্র মানুষটা কিন্তু আর থাকা হইল না, সেটা মারা গেল। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং সেই জায়গায় কি আসলো, জিমি ভ্যালেন্টাইন, মানে ওই লোকটার আগের রূপটা কিন্তু নিয়ে আসতে হলো। ওকে, কি বলল, গেট আউট ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি, খুব তাড়াতাড়ি সে কি বলল, এই দরজা থেকে সবাই চলে যাও, সরে যাও এখান থেকে, এই কথাটা সে আদেশ করলো। হি সেট হিজ সুইটকেস অন দ্য টেবিল, এবার ওই যে টেবিলে সুইটকেসটা রাখা ছিল, হ্যাঁ, সে টেবিলের উপর সুইটকেসটা রাখলো, অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং সেই সুইটকেসটাকে এবার খুললো। ওকে, ফ্রম দ্য টাইম অন হি সিমড টু বি আনকনশিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস, এবার যখনই সে সেই সুইটকেসটা খুললো, তখন থেকে কিন্তু, সেই সময় থেকে হি সিম টু বি আনকনশিয়াস,
সে এবার আনকনসাস হয়ে গেল, মানে জিমি আর মানে জিমি সব কিছু যেন ভুলে গেল, মানে তার আগের প্রফেশনেই একবারে মন দিয়ে করতে লাগলো কাজটা। কি ভুলে গেল? যে প্রেজেন্স অফ এনিওয়ান এলস, যে সেখানে অন্যান্য লোকেরা দেখতেছে তার কর্মকাণ্ডগুলো, এসব কিন্তু জিমির আর কোনো ধ্যান নাই, মানে এক মনে কাজ করতে লাগলো। হি লেইড আউট দ্য শাইনিং কুইয়ার ইমপ্লিমেন্টস সুইফটলি অ্যান্ড অর্ডারলি। তিনি এবার সেই সুইটকেস থেকে সেই জল জল করা জিনিসগুলোকে লেড আউট করলেন, মানে বের করলেন, হ্যাঁ, সুইফটলি অ্যান্ড অর্ডারলি, খুব তাড়াতাড়ি এবং খুব গোছালোভাবে সেগুলোকে রাখলেন। হুইসলিং, গাইজ হুইসলিং মানে সে যখন কাজ করে তখন কি হুইসেল বাজায়, মানে সুস্তি বাজায়। সফটলি, খুব আস্তে আস্তে সুস্তি বাজাচ্ছিল, টু হিমসেলফ, একাই। অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন ই ওয়ার্ক, এই যে বললাম যখন তিনি কাজ করেন, মানে এইসব চুরিগুলো যখন করেন তখন কিন্তু খুব আস্তে আস্তে সুস্তি বাজান, এটা একটা হ্যাবিট, স্টাইল ছিল। তো এরকম করে কিন্তু তিনি কাজ করতে লাগলেন। ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমমুভেবল। তো ওনার এই কাজকর্মগুলো দেখে, মানে এই যে লোকটা হঠাৎ করে এত বড় একটা চেঞ্জ, এটা দেখে কিন্তু সবাই একবারে ডিপ সাইলেন্স, একবারে গভীর একটা সেখানে নীরবতা, আর ইমমুভেবল, কেউ কোনো দিকে নড়ছে না। দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার এ স্পেল। এইভাবে না নড়ে একবারে একটা গভীর নীরবতার মধ্যে সমস্ত লোক কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে এমনভাবে দেখছিল যেন তারা কি আন্ডার এ স্পেল, একটা জাদু দেখছে। ইন এ মিনিট জিমিস পেট ড্রিল ওয়াজ বাইটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর। তো এবার 1 মিনিটের মধ্যে জিমির যে পেট ড্রিলটা ছিল, মানে যে ড্রিলটা দিয়ে গর্ত করা হয়, সেটা কি বাইটিং, মানে ভিতরে ঢুকে গিয়েছিল ইনটু দ্য স্টিল ডোর, ওই স্টিল দরজাটার ভিতরে, মানে লকারের। ইন 10 মিনিটস ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড। এবার 10 মিনিটের মধ্যে তার সমস্ত বার্গলারিয়াস যে রেকর্ডগুলো আছে, মানে এর আগে চুরি করার যে রেকর্ডগুলো আছে, সেই সমস্ত রেকর্ডকে ভেঙে 10 মিনিটের মধ্যে হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন্স দ্য ডোর। সে সেই বোল্টগুলোকে তুলে আনে, মানে যে বোল্টগুলো সেখানে লেগে গিয়েছিল লকারটাতে, অ্যান্ড ওপেন্ড দ্য ডোর, এবং দরজাটা খুলে ফেলে। আর এটার সাথে সাথেই কিন্তু তিনি এর আগে যতগুলো চুরি করেছিলেন সেই সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে ফেলে। আগাথা অলমোস্ট কলাপসড বাট সেফ। এবার আগাথা, ওই যে মেয়েটা ওখানে ছিল, সে কিন্তু প্রায় কলাপসড হয়ে গেছে, কলাপস মানে প্রায় অজ্ঞান, কিন্তু সেফ হয়ে আছে, এখনও সেফ আছে, নিরাপদ আছে। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্মস। এবার আগাথাকে তার মায়ের হাতে তুলে দেওয়া হলো। তুলে দিয়ে কি করলো? জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট। জিমি ভ্যালেন্টাইন এবার তার কোটটা পরলো, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস, এবং কাউকে কিচ্ছু না বলে সোজা সেই রেলিংস দিয়ে আসতে লাগলো। রেলিংস মানে ওই যে সিঁড়ির যে রেলিংসগুলো আছে, ঠিক আছে, সেখান দিয়ে আসতে লাগলো। টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, কোথায়? সেই ব্যাংকের সামনে যে দরজাটা, সেখানে আসতে লাগলো। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড আ ফার অ্যাওয়ে ভয়েস দ্যাট হি ওয়ান্স নিউ কল র্যাফ। তো যখন সে আসছিল তখন সে বুঝতে পারল যে হি হার্ড, সে শুনল, আ ফার অ্যাওয়ে ভয়েস, যে কেউ দূর থেকে তাকে একজন ডাকছে, দ্যাট হি ওয়ান্টস নিউ কল র্যাফ। কি বলে ডাকছে? র্যাফ বলে, জিমি বলে কিন্তু না। মানে ওই জিমি যখন ওই ব্যাংক থেকে কাউকে কিছু না বলেই বেরিয়ে আসছিল, তখন কিন্তু কেউ একজন তাকে র্যাফ বলে ডাকছিল। বাট হি নেভার হ্যাজিটেড, কিন্তু তিনি আর কোনো দ্বিধাবোধ করলেন না, ঠিক আছে। মানে গাইস, তাহলে তিনি কেন ব্যাংক থেকে চলে আসলেন? ওই যে কারণ এখন তো তার আসল চেহারাটা সবাই জেনে গেল। এখন ইট ইজ ইম্পসিবল টু ম্যারি অ্যানাবেল। মানে অ্যানাবেলকে তো বিয়ে করা সম্ভব না, ঠিক আছে। তো এই জন্য তিনি যখন চলে আসলেন তখন কেউ একজন তাকে ডাকছিল র্যাফ বলে, বাট তিনি সেই ডাকটা শুনে কিন্তু কোনো দ্বিধাবোধ করলেন না। মানে কারণ তিনি মানে বুঝতে পারছিলেন যে আমাকে র্যাফ বলে অ্যাডাম, মানে ওই মিস অ্যানাবেল ডাকবে, এটা হতেই পারে না। এজন্য তিনি চলতে লাগলেন। ওকে, তো চলতে চলতে অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে। তো যখন ওই রেলিংটা দিয়ে আসছিল তখন দেখে একটা বড় মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। ওকে, কি বললো লোকটা? হ্যালো বেন, সেড জিমি। আচ্ছা, তো ওই লোকটাকে দেখে এবার জিমি চিনতে পারে সে কে ছিল অ্যাকচুয়ালি, বেন, মানে বেন প্রাইস।
তো দেখো আগে যে বেন প্রাইসকে দেখে জিমি ভ্যালেন্টাইন পালিয়ে যেত, এখন সেই বেন প্রাইসকে কিন্তু জিমি নিজেই কথা বলছে যে হ্যালো বেন, স্টিল উইথ হিস স্ট্রেন্স স্মাইল। আর এই যে কথাটা বললো, বেন প্রাইসকে যে জিজ্ঞেস করলো, হ্যাঁ হ্যালো বললো, তারপরেও কিন্তু তার মুখে একটা হাসি লেগেছিল। হুম তো কি বললো, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, আচ্ছা শেষ পর্যন্ত তাহলে আমাকে ধরেই ফেললে, হ্যাভ ইউ, তাই না? ওয়েল লেটস গো, আচ্ছা ঠিক আছে চলো যাই। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাস ডিফারেন্স নাও, যে আমার মনে হয় না যে এটা এখন পার্থক্য একটা গড়ে তুলবে। মানে আমি যদি এখন জেলেও যাই আর আমার দুঃখ থাকবে না। কেন? কারণ তিনি তার যে দ্য ফাইনেস্ট গার্ল অফ দ্য আর্থ, এই পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়েটাকে মানে বিয়ে করতো দুদিন পরে, কিন্তু সেই বিয়েটা হলো না, এই ভাগ্যের একটা আহ, ব্যাপারে, তাই তো। তো তিনি কি বললেন যে এখন আমার এই পৃথিবীতে আর কিচ্ছু নেই, চলো এখন আমাকে কোথায় নিয়ে যাও, এখন এসব কিছু আর ম্যাটার করে না। ওকে, তো চলো তোমার সাথে যাওয়া যাক জেলে। এটা কিন্তু নিজেই এবার অফার করলো জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইসকে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। তো গাইস এখানে আরও একটা মজার জিনিস কি, বেন প্রাইস কিন্তু এবার একটা অদ্ভুত আচরণ করলো জিমি ভ্যালেন্টাইনের সাথে। কি? গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড। তো বেন প্রাইস কি বলল, আমার মনে হয় মিস্টার স্পেন্সার আপনি ভুল করছেন। মানে বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে সম্পূর্ণরূপে চেনে, তাই তো, বাট তিনি এবার না চেনার ভান করলেন। তো কি বললেন, এই জন্য জিমি ভ্যালেন্টাইন বললেন না, কিন্তু স্পেন্সার বললেন। যে বেন প্রাইস এবার বললেন যে মিস্টার স্পেন্সার, দেখুন আপনি বোধহয় কোথাও একটা ভুল করছেন। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ। তো এটাও বলল যে আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনাকে চিনি না। ইয়োর বাগি ইজ ওয়েটিং ফর ইউ অর নট ইট। বলছে তোমার বাগিটা, মানে ওই যে ঘোড়ার গাড়িটা তোমার জন্য ওখানে ওয়েট করছে, তাই তো। তো বেন প্রাইস কী চাইছিল, হ্যাঁ তুমি যে কাজটা করতে যাচ্ছিলে সেই কাজটাই করো, যাও সেই সুইটকেসটাকে ফিরিয়ে দিয়ে আসো, আমি তোমাকে অ্যারেস্ট করতেছি না। বাট অ্যারেস্ট যে করতেছে না, বেন প্রাইস কিন্তু নিজের পরিচয়ও দিচ্ছে না জিমিকে, বুঝতেও দিচ্ছে না। ওকে, অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোলড ডাউন দ্য স্ট্রিট। এই বলে বেন প্রাইস জিমিকে আর অ্যারেস্ট না করে চলে আসলো, টার্ন করলো, সেই ব্যাংকের দরজা থেকে ফিরে আসলো, অ্যান্ড স্ট্রোলড ডাউন দ্য স্ট্রিট, এবং সেই রাস্তায় হেলতে দুলতে আবার চলতে লাগলো। তো গাইস এখানেই স্টোরিটা শেষ হইল। তো কেন বেন প্রাইস আলটিমেটলি জিমিকে ধরলেন না, যে জিমিকে ধরার জন্য অত দূর থেকে এলমোর শহরে এসেছিলেন? কারণ তিনি লাস্ট পর্যন্ত কিন্তু বুঝতে পারলেন যে জিমি ভ্যালেন্টাইন ইজ নট নাও এ ক্রিমিনাল, হি হ্যাজ চেঞ্জড। জিমি ভ্যালেন্টাইন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, তিনি আর আগের মতো কিন্তু জিমি ভ্যালেন্টাইন নাই, তাই তো। কেন? কারণ এই জিমি ভ্যালেন্টাইন যদি খারাপই হতেন, কতটাই যদি খারাপ হতেন, তাহলে এই মিস অ্যানাবেলকে পাওয়ার জন্য তিনি কিন্তু একটা এরকম ছোট বাচ্চার জীবন বাঁচাতেন না, তিনি কখনোই এটা করতেন না, তাই তো। মানে একদিকে প্রেম, একদিকে একটা জীবন, তো শেষ পর্যন্ত কিন্তু তিনি তার পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ মিস অ্যানাবেল, সেই সম্পদটাকেও স্যাক্রিফাইস করেছিলেন, কারণ তার হৃদয়টা ভালো ছিল, তার মনটা ভালো ছিল, এবং সেভাবে একটা বাচ্চাকে নতুন জীবন দিতে পেরেছিল, রাইট গাইস। তো এই জিমি ভ্যালেন্টাইন কিন্তু এরকম একটা কনফিউজিং ক্যারেক্টার, হুম যে একই সাথে একটা খারাপ মানুষও ছিল বাই প্রফেশন, পেশাগত দিক দিয়ে খারাপ, বাট বাই হার্ট কিন্তু তিনি একটা ভালো মানুষও, তাই তো, হৃদয়ের দিক দিয়ে কিন্তু ভালো মানুষ। খারাপ মানুষ এই যে তিনি একটার পর একটা ব্যাংক রবারি করেছিল, বা বার্গলারি করেছিল, সেফ ভেঙেছিল, সেদিক দিয়ে তিনি একটা খারাপ মানুষ। বাট তিনি কিন্তু এই যে এলমোরে এসে পরবর্তী সময়ে তার মনেও যে একটা লাভ অ্যাফেকশান আছে, ভালোবাসার প্রতি একটা আগ্রহ, ঠিক আছে, লাভ অ্যাফেয়ার, এটা তার ভিতরে ছিল, তারপরে আগাথাকে একটা নতুন জীবন দিল। তো এটা কিন্তু তার একটা ভালো মানুষের কোয়ালিটি, তাই না? তো যাই হোক, এই এত বড় গল্পটাতে টোটালি কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে নিয়েই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা, তাই গল্পটার টাইটেলও হলো জিমি ভ্যালেন্টাইন, ঠিক আছে। বাট এখানে আমরা গোটা গল্পটা তো পড়লাম, লাস্টে কিন্তু এসে আমরা বুঝতে পারলাম না যে হোয়াট হ্যাপেন্স আলটিমেটলি, যে আলটিমেটলি কী হলো, যে জিমি ভ্যালেন্টাইন কি পরে অ্যানাবেলকে বিয়ে করেছিল,
বা অ্যানাবেল কি জিমি ভ্যালেন্টাইনকে নেগলেক্ট করেছিল, রিফিউজ করেছিল, না অ্যানাবেল তারপরেও জিমি ভ্যালেন্টাইনের আসল চেহারা দেখার পরেও তাকে বিবাহ করেছিল? আমরা কিন্তু এটা জানতে পারলাম না। ওকে, কেন গাইস? কারণ দ্যাট ইজ আ শর্ট স্টোরি। এটাই হলো একটা ছোট গল্পের বৈশিষ্ট্য। বাংলায় আমরা এটাকে বলি শেষ হয়েও হইল না শেষ। মানে গোটা গল্পটা শেষ করলাম, বাট শেষে জানতেই পারলাম না লাস্ট পর্যন্ত কি হইল। লাস্টে কিন্তু একটা টুইস্ট থাকে, আর এই টুইস্টই কিন্তু এই ও হেনরির যে লেখাগুলো তার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তো ওকে গাইস, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। থ্যাংক ইউ ফর লিসনিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, টেক কেয়ার।